তারেক রহমানকে নিয়ে তারা মানে বেশ উচ্ছ্বাসে আছেন। আবার যারা তারেক রহমানের বিরোধী যারা আছেন, বিশেষ করে জামাতে ইসলাম ধরেন অথবা অন্যান্য দলগুলো, তাদের মধ্যে যেন এক ধরনের আহ আমার কাছে মনে হচ্ছে যেটা আর কি, তারা যেন কিভাবে তারেক রহমানের অনেকটা ঝড়ের মতোই, তো তারেক রহমান যখন যেখানে যাচ্ছেন বিপুল লোক জনসমাগম হচ্ছে, তাকে দেখার জন্য জনগণের এক ধরনের উৎসাহ উৎসুক দেখা যাচ্ছে সবাই। এর বিপরীতে এটাকে কিভাবে হ্যান্ডেল করা যায় তারও একটা যেন আমি মানে চেষ্টা দেখছি। আবার এর মধ্যে যেহেতু নির্বাচন ঘনিয়ে আসছে, নির্বাচনের আহ জোট কিভাবে হবে, প্রার্থী কে হবে, কাকে কে ছাড় দিবে, কার কাছ থেকে কে কতটা আদায় করবে, তারও যেন এক ধরনের প্রতিযোগিতা দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে আমার জন্য একটা ব্যাপারটা হতাশাব্যঞ্জক এই কারণে, আমি এখানে দেখছি যে জনগণকে নিয়ে যে রাজনীতি হওয়া উচিত ছিল, এত কিছুর মধ্যে সেই জনগণ যেন অনুপস্থিত। তো এই সব মিলিয়ে তারেক রহমানের আশা উপস্থিতি এবং তার কারণে অন্য অন্য যে রাজনীতি, এই সব মিলে আপনার অবজারভেশনটা কি প্রাথমিকভাবে? আম, মাসুদ ভাই, কথার জন্য কথা আমাদের যে চ্যানেল, সেটার জন্য শুভকামনা দর্শকদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে। আচ্ছা, সেটা হচ্ছে কি যে আমরা দেখেছি, দেখেন 15.5 বছর আওয়ামী লীগের যে শাসন আমল, সেটিতে আহ শেখ হাসিনাকে এক প্রকার ঈশ্বরের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে। তো বটেই, সাংবাদিকদের একটি শ্রেণীর পক্ষ থেকে, গণমাধ্যম প্রায় সবগুলো, হাতে গোনা দু একটা ছাড়া সবাই ঈশ্বর বন্দনা করছিল শেখ হাসিনাকে কেন্দ্র করে। যারা তুমুল বিরোধিতা করছিল, বিভিন্ন দাবি দেওয়ার জায়গা থেকে সমালোচনা করছিল, তারপরে দেখবেন যে একটা জায়গায় এসে তারা বলছিল যে আহ আমাদের অভিভাবক অমুকের মাতা তমকের মাতা, মানে মাদার অফ হিউম্যানিটি, হ্যান ত্যান, মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে বিচার দিলাম, আপনি একটু দেখবেন, সবকিছুর পরে এক ঈশ্বর বন্দনা। আমি হতাশ এই কারণে, আবার সেই জায়গাটিতে বাংলাদেশ যাচ্ছে সর্বস্তরের পক্ষ থেকে। আমি বিরোধিতা জায়গাটিতে পরে আসছি, এর মধ্যে নিশ্চয় আলোচনা হয়েছে, আপনি নিজেও গণমাধ্যমের চরিত্র নিয়ে আলোচনা করেছেন আপনার নিজস্ব পডকাস্ট বা ইউটিউব চ্যানেলে বা টেলিভিশনে বলেছেন। সাংবাদিকরা তো বটেই, আহ বিভিন্ন গোষ্ঠী, মানে আমি ব্যবসায়ী গোষ্ঠী বলতে পারি, আমি সুশীল সমাজ, সকল সুশীল সমাজের কথা বলতে পারি, তারা তারেক রহমানের বন্দনা শুরু করে দিয়েছেন। এবং এর মধ্য দিয়ে শেখ হাসিনা যেমন স্বৈরাচারী হয়ে উঠেছিল, এটা ওয়ান অফ দ্য রিজন ছিল, নানান ধরনের এলিমেন্টের মধ্যে তার থেকে শুরু করে তোষামোদী এবং যে ভাষায় আমরা বলি না কেন, শেখ হাসিনা স্বৈরাচারী হয়ে উঠেছেন তারেক রহমানের মধ্যে। আমি তেমন একটি বিষয় দেখার আশঙ্কা করছি। মিডিয়া যে বাড়াবাড়ি করেছে, এটা তো গত কয়েকদিনে আমরা হয়তো মুষ্টিমেয় কয়েক ব্যক্তি আলোচনা করছি। আর বিরোধিতার কথা বলবেন, এই বিরোধিতাকেও আমি দুই ভাবে দেখতে চাই। একটি হচ্ছে সাংঘাতিক একটা চরম নৈরাজ্যমূলক রাজনীতির অবস্থান থেকে, যে এখন সবার অভিন্ন শত্রু বিএনপি, সবার বলতে জামাত, এনসিপি বা যে সোকল্ড ইসলামী দলগুলো আছে, তাদের জায়গা থেকে তুমুল বিএনপি কে আক্রমণ করা হচ্ছে। এটি সত্যি সত্যি নাকি এটা একটা পোর্ট্রেট করার চেষ্টা করা হচ্ছে, আমি জানি না। যে না, বাংলাদেশে বিরোধী মত আছে বা প্রতিযোগিতামূলক রাজনীতি আছে, সেটি দেখানোর চেষ্টা করা হচ্ছে, আমি জানি না। এই জন্য আমি কনফার্ম নই যে কোনো একটিতে। দেখুন, একদিকে তারেক রহমান 71-এর আমাদের যে মহান মুক্তিযুদ্ধ, তার আদর্শে দেশ পরিচালিত হবে এমন কথা তিনি বলছেন, আমাদেরকে উই হ্যাভ এ প্ল্যান এমন কথা বলাচ্ছেন, মানে শোনাচ্ছেন। এবং একটা সমতা ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের কথা তিনি আমাদেরকে জানাচ্ছেন, যে বিএনপি ক্ষমতা এলে এই করা হবে। আবার পাশাপাশি উগ্র সাম্প্রদায়িকতাবাদ, উগ্রবাদী মৌলবাদী গোষ্ঠী, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা স্পষ্ট উচ্চারণ শুনতে পারছি না। কারণ 24-এর গণ আন্দোলন আমি এটিকে ছোট করে দেখছি না, তারপরেও তো যথেষ্ট বিতর্কের সৃষ্টি করেছে। উনি আসলে কোথায় কাকে কিভাবে ধরে রাখবে, কার মন জয় করবে, এখনো পর্যন্ত কিন্তু আমাদের কাছে স্পষ্ট নয়। এবং আপনি আপনার চোখে সম্ভবত পড়েছে, আল জাজিরা, ইউরেশিয়া রিভিউ, দ্য স্টেটসম্যান, এরা কাছাকাছি একটা লেখা প্রকাশ করেছে, মানে যার 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 অবস্থান থেকে, কিন্তু আমার কাছে কাছাকাছি মনে হয়েছে। সেখানে বলছে যে তারেক রহমানের জন্য দুটো চ্যালেঞ্জ। একটা হচ্ছে দলীয় অবস্থান থেকে, তিনি আসলে তার দলীয় অবস্থান থেকে
সাধারণ মানুষের কাছে কি মেসেজটা দেওয়ার চেষ্টা করছেন, সাধারণ মানুষের আস্থা তিনি কতটুকু অর্জন অর্জন করবেন, তিনি একটা অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, একাত্তর চেতনা একটা রাষ্ট্র বিনির্মাণ করবেন, সেটার জন্য তিনি কি করতে চান, সেই মেসেজটা যদি সত্যি সত্যি দিতে চান বা দিতে পারেন, তাহলে তারেক রহমানের জন্য অনেক বাধার মধ্যেও হয়তো তার প্রতি মানুষ আকৃষ্ট হবে। আর একটা হচ্ছে জামাতকে তিনি কিভাবে চ্যালেঞ্জ করবেন। জামাত বা উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী তারা যে রাজনীতি করছে, সেটার সাথে আবার বিএনপির যে জরিপ, নানান জরিপে কাছাকাছি হাড্ডাহাড্ডি একটা অবস্থান, আহ সেটাকে নিয়ে তারা প্রশ্ন তুলেছে। এবং সবশেষে তারা বলছে যে প্রথম দিকে যে কথাগুলো লিখছে যে তারেক রহমান আগামী প্রধানমন্ত্রী, বিএনপির জন্য জয়লাভটা খুবই সহজ হতে যাচ্ছে, কিন্তু শেষে এসে এসে প্রত্যেকেরই একটা কোশ্চেন, খুব সহজেই কি তারেক রহমান যেতে পারছেন ক্ষমতায়? অর্থাৎ অনেকগুলো কোশ্চেন আছে। এই জন্য আমি বলছি যে বিএনপি এখনো তার নিজের অবস্থানটি ক্লিয়ার করতে পারেনি। নির্বাচন যদি 12ই ফেব্রুয়ারি হয়, হাতে আছে আর মাত্র 1 মাস 8-10 দিন। এবং একটা উদাহরণ দিয়ে আমি শেষ করি এই জায়গাটিতে। আপনি দেখেন যে আমি বলছিলাম তাদের স্ট্যান্ডটি ক্লিয়ার করতে পারছে না। আহ গতকাল কি বার ছিল? শনিবার। শনিবারে যখন হাদির কবর জিয়ারত করতে গেলেন, তখন ওইখানে একজন শিক্ষক তারেক রহমান সন্ত্রাসী, তারেক রহমান দুর্নীতিবাজ, এরকম একটা স্লোগান দিচ্ছিল। তো তাকে বিএনপি নেতাকর্মীরা ধরে শাহবাগ থানায় সোপর্দ করলো, তাকে 54-এ চালান করে দেওয়া হলো, আদালত তাকে কারাগারে পাঠালো। পরবর্তীতে বিএনপির একটি অফিসিয়াল বিবৃতি এলো যে তারা ভিন্ন মতকে সমর্থন করে, যে শিক্ষককে আটক করে কারাগারে দেওয়া হয়েছে তারা কোনোভাবেই সমর্থন করে না, তার নিঃশর্ত মুক্তি দাবি করছে বিএনপি। ওয়ারাজ এর মধ্যে যে কজন সাংবাদিককে আটক করা হয়েছে, আমি অন্যদের কথা বাদ দিলাম যাদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে বা যা অনেকের বিরুদ্ধে চাটুকারিতার অভিযোগ আছে আওয়ামী লীগ আমলে, আনিস আলমগীর আপনার সহকর্মী, আমারও সহকর্মী, আমার বড় ভাই, তিনি যে আটক হলেন, অথবা আমি নিজের কথা বলতে হচ্ছে, আমিও যে আটক হয়েছিলাম, আমাদের কারোর পক্ষে কি বিএনপি এই ধরনের কোনো কথা বলেছিল যে না, তাদেরকে আটক করা ঠিক হয়নি, তাদের মুক্তি দাবি করছি? এটি আপনি কষ্টের জায়গা থেকে বলেন বা রাজনৈতিক বিশ্লেষণের জায়গা থেকে বলেন বা সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে বলেন, যেই জায়গা থেকে বলেন, এই ক্ষোভটি কিন্তু আমাদের মধ্যে কাজ করতেই পারে। আমাদের মধ্যে কেন দেয়নি আমি সেটা বলছি না, আমাদের জন্য কেন বিবৃতি দেয়নি আমি সেটা বলছি না, আমি বলছি যে বিএনপির এই অবস্থান কেন। আনিস আলমগীর আমার ক্ষেত্রে কি বলেছিল আমি জানি না, আমি তো তখন ভেতরে ছিলাম কারাগারে। আনিস ভাই কিছু বিরুদ্ধে, বলেন? হ্যাঁ দুঃখিত, আপনাদের সময় তারা কোনো মন্তব্যই করেনি। করেনি। আর আনিস ভাইয়ের মধ্যে যেটি করেছে, আমার ক্ষোভটি ওইখানে, আমি ক্ষোভের কথা বলছিলাম। আনিস ভাই সিনিয়র জার্নালিস্ট, তার সম্বন্ধে আমরা কম বেশি সবাই জানি, তাই না? আপনার সম্বন্ধে মানুষ যেমন জানে, আমাদের 2-4 জনকে সেভাবে জানে মানুষ। আনিস ভাই তো আউটস্পোকেন ছিল। তিনি আওয়ামী লীগের যে সমালোচনা করেছেন আওয়ামী লীগের সময়, আওয়ামী লীগ পরবর্তী সময়, এই 24 পরবর্তী সময়, তখন তিনি আওয়ামী লীগের সমালোচনা করছিলেন, কিন্তু এই সরকারের নানান কর্মকাণ্ড নিয়ে তিনি নানান ধরনের প্রশ্ন তুলছিলেন। সেখানে বিএনপি একজন শীর্ষ নেতা আমি দেখলাম যে একটু টক শোতে বলছেন যে আনিস আলমগীর ফ্যাসিবাদের দোসর হয়ে কথা বলছিলেন, ফ্যাসিবাদের একটা স্পেস তৈরি করার জন্য কথা বলছিলেন। এগুলো আমাদেরকে ক্ষুব্ধ করে, খুব স্বাভাবিক, আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে যে একজন সাংবাদিক সম্পর্কে এখনো বিএনপি কেন এই মনোভাব। অথচ ওই শিক্ষকের পক্ষে কথা বলেছে, নিশ্চয়ই আমি সাধুবাদ জানাই, কিন্তু স্ট্যান্ড ক্লিয়ার না, তাই না? এইখানে আমি বলছি নানান ইস্যুতে বিএনপি তার স্ট্যান্ড ক্লিয়ার করতে পারছে না, এটি মানুষের মধ্যে অনেক প্রশ্ন তৈরি করবে। জি, আপনি এটা ঠিকই বলেছেন। আগামী দিনগুলোতে আমরা দেখবো যে বিএনপি আসলে কি মানে সব বিষয়ে একই ধরনের ঘটনা যখন ঘটবে, তখন কারোর জন্য বলবে, কারোর জন্য বলবে না, এটা আসলে মানুষের মনে কিন্তু প্রশ্ন জন্ম দেয়। যাই হোক, আমি এখন একটু আগামী দিনগুলিতে বিএনপি কি করে না করে এটা নিয়ে আমরা হয়তো দেখতে পাবো। আগামী দিনগুলিতে নির্বাচন নিয়ে আলোচনা হবে। এখনো নির্বাচন নিয়ে জোট, কার সঙ্গে কাকে কটা আসন ছাড় দিবে, এটা নিয়েও বিএনপি কিন্তু বেশ কিছু ঘটনা এর মধ্যে ঘটিয়েছে। যেমন আমরা দেখেছি খুব অন্য অন্য দল যারা নিজের ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছে, যোগ দিয়ে নমিনেশন পেয়েছে, আমরা ওই দলগুলোর সমালোচনা করছি যে তারা নিজেদের আদর্শ ত্যাগ করে কিভাবে নতুন একটা দলে যোগ দিচ্ছে কেবল একটা প্রতীক পাওয়ার জন্য। কিন্তু এর বিপরীত দিকটাও কিন্তু আছে। বিএনপি বা কেমন,
যে একজন লোককে নিচ্ছে, সে যখন নিচ্ছে তখন তো দল, যেমন আমি রাশেদ খানের কথাই বলি, তারা তো রাশেদ খানকে নিচ্ছে, তারা তো গণ অধিকার পরিষদ পুরোটা তার সঙ্গে যোগ দেয়নি। তা রাশেদ খানকে তার দলে নিয়েই সে যে এক জায়গায় তাকে ধানের শীষ মার্কা দিয়ে দিল তার দলের নতুন নবাগত সদস্যকে। তো তার দলে এত বছর ধরে যারা নাকি আন্দোলন করলো, সংগ্রাম করলো, ত্যাগ করলো, তার কি কোনো মূল্য থাকলো না? এই এই জিনিসটা আপনার কাছে আসলে কেমন লাগে? এই যে প্রবণতাটা, এই প্রবণতাটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এই বিষয়গুলো তো অনেক আগে থেকে প্রশ্নবিদ্ধ, তারপরেও আমি ধরে নিলাম যে জোটবদ্ধ রাজনীতি তারা করেছে বা যুগপৎ আন্দোলন করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। আহ এই গণ অধিকার পরিষদ বলি কিংবা আরো যে দলগুলো আছে, গণসংহতি আন্দোলন বলি বা এনডিএম নাকি একটা আছে, মানে ববি হাজ্জাজের, বা আহ, পার্থ সাহেবের দল বলি, তারা সাইনবোর্ড সদস্য দল হলেও মোটামুটি এগুলো তারা ব্যক্তি হিসেবে গুরুত্বপূর্ণ, মানে অনেক বেশি ফোকাসড। সেটি টেলিভিশন টক শোতে আসুক বা রাজপথে তারা দু চারজন যারাই উপস্থিত থাকুক না কেন, ব্যক্তি হিসেবে ফোকাসড। কিন্তু দল হিসেবে তো অত গুরুত্বপূর্ণ না, তাই না? আচ্ছা, তারপরে আমরা ধরে নিচ্ছি যে এই জোট মহাজোটের খেলা দীর্ঘ কয়েক দশক ধরে চলছে, এবং আপনি বলছেন যে বিএনপির যে তৃণমূলের যে মানুষটি যিনি রিজার্ভ করেন প্রার্থী হওয়ার নির্বাচনের, তাকে বঞ্চিত করা হচ্ছে। এই আলোচনাগুলো এখনো পর্যন্ত আছে। তারপরে আমি তর্কের খাতে ধরে নিলাম যে না, যেহেতু জোটের শরিকদের ছেড়ে দিতে হবে, আচ্ছা ছাড়ছে, কিন্তু যে সার্কাসটি শুরু হয়েছে দল ত্যাগ করে শুধুমাত্র মার্কার জন্য মানে নির্বাচন করবে, তার মানে নিজের সন্তানকে অস্বীকার করা হচ্ছে। আমি যদি স্পেসিফিক্যালি বলি, যেমন বিএলডিপির আছেন সাদত হোসেন সেলিম, তিনি তার দল বিলুপ্ত করে বিএনপিতে জয়েন করলেন, হ্যাঁ, মার্কার জন্য, মার্কার ইলেকশন করবে। আর যেমন রাশেদ খান মেনন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ, শুধু সাধারণ সম্পাদক পদ না তো, তারা তো প্রতিষ্ঠাতা। নুরুল হক নুরু কিংবা রাশেদ খান, এরা তো গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা। নিজের সন্তানকে অস্বীকার করে শুধুমাত্র একটা এমপি পদের নিশ্চয়তার জন্য তারা বিএনপিতে জয়েন করলেন। আমরা কত হাসাহাসি করেছি না? আওয়ামী লীগকে যেমন দোষারোপ করেছি, আপনি যে কথাটি বললেন যে আওয়ামী লীগের মানে দলের তৃণমূলের নেতা কর্মীরা বঞ্চিত হচ্ছে, আওয়ামী লীগও তো আক্রমণ ছেড়েছিল, ওয়ার্কার্স পার্টি, আহ সাম্যবাদী দল কিংবা জাসদ ইত্যাদি ইত্যাদি। আমরা আওয়ামী লীগের সমালোচনা করেছিলাম, তার চেয়ে বেশি সমালোচনা করেছিলাম, আমরা হাসাহাসি করেছিলাম যে ইনু সাহেবের মতো মানুষরা বলছেন যে আমাকে তো নৌকা দিতেই হবে, ওইখানে নৌকার কোনো প্রার্থীও দাঁড়াতে পারবে না তো বটেই, অন্য কোনো প্রার্থীও দাঁড়াতে পারবে না, কোনো স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী দাঁড়াতে পারবে না। তার মানে ইনু সাহেবের মতো মানুষরা মেম্বার ইলেকশনে অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইলেকশনে দাঁড়িয়ে আপনি জিতে আসতে পারেন, সেই ইউনূস সাহেবের মানুষের কথা বলছেন? সাধারণ জীবন। হ্যাঁ। আপনি কোন ইউনূস সাহেবের কথা বলছেন? সরি, আপনি ইউনূস সাহেবের কথা বলছেন? মানে কোন ইউনূস সাহেব? না না, ইউনুস নাই, ইনু সাহেব, হাসানুর ইউনূস ইনু। সাহেব, ইউনূস সাহেব। হ্যাঁ, ওকে। জাসদের। তো এখন আমরা কি দেখছি, তারা তো দল বিলুপ্ত করে কিংবা এরকম বড় বড় পদ পদবি ত্যাগ করে আওয়ামী লীগের নৌকার জন্য ইলেকশন করেছে তা না। আমরা কিন্তু ওই সময় হাসাহাসি করেছি, আমরা বিস্ময়ের সঙ্গে যেমন সবকিছু খেয়াল করেছি, আবার হাসির খোরাকও আমাদেরকে জুগিয়েছে এই বিষয়গুলো। আর এখন এইগুলো মানে তার চেয়েও বেশি দেখছি, পুরো দল বিলুপ্ত করে অথবা দলের পদ পদবি ছেড়ে পুরো বিএনপিতে জয়েন করে গুরুত্বপূর্ণ পদধারীরা তারা এই কাজগুলো করছে। আর তো কিছু থাকছে না, এরপরে আর কি থাকতে পারে? আমি জানি না এরপরে আরো কত সার্কাস আমরা দেখবো। আমার তো মনে হয় দ্বিদলীয় ব্যবস্থায় মানে ইস্টাবলিশ করা উচিত বাংলাদেশ, আর সব বিলুপ্ত করে দেওয়া উচিত। বিএনপি এবং সাতটা আর যে কোনো একটি দল, এখন তো আওয়ামী লীগ নাই, এখন হয় যদি আওয়ামী লীগ ফিরে আসে, আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা সেটি তুলে দেওয়া হয়, তাহলে দ্বিদলীয় রাজনীতি, এমনিতে দ্বিদলীয় রাজনীতি চলছে। আর এত দলমল করে মানে পরিবেশ নিষিদ্ধ করা হচ্ছে। আমরা দেখেছি না যে এর আগে আওয়ামী লীগের সময় যা ঘটেছে, বিভিন্ন এজেন্সির মাধ্যমে বিভিন্ন ভুইফোর্স রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে, এত এতগুলো দল নির্বাচনে অংশগ্রহণ করছে এটি দেখানোর জন্য আন্তর্জাতিক বিশ্বকে। এখন তো তার চেয়ে জঘন্য কিছু ঘটছে। এখন আপনি বলছেন মানুষের কথা কেউ ভাবছে না, মানুষের কথা গত কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতি কখনো ভাবেনি। বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাজনৈতিক মঞ্চে, তারা ভাবেনি, এখনো তো ভাবছে না। একেবারে আমার কাছে, শুনুন ভাই, আমার কাছে এগুলো একেবারে স্রেফ পুস্তকের কথা,
যে আগামী দিনে ভোট হবে, মানুষ নির্বাচিত হবে, নির্বাচন করবে, এই যে ভোটটি অনুষ্ঠিত হতে যাচ্ছে বিতর্কের মধ্যে দিয়ে, শুধু সেই নির্বাচন নয়, গত কয়েকটি নির্বাচন সহ আগামীতে যা হতে যাচ্ছে, আমার কাছে এগুলো স্রেফ একটা নাটক মঞ্চস্থ করার মতো বিষয় ঘটছে। এবং আমি এখনো বিশ্বাস করি, সেটি আপনি আমাকে যাই বলুন না কেন, বা মানুষ, সাধারণ মানুষ যাই ভাবুন না কেন, আমি মনে করি না বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণের ক্ষমতা বাংলাদেশের মানুষের হাতেই আছে। এটা বহির্বিশ্ব থেকে পরিচালিত হয়, এখনো হচ্ছে। এগুলো শুধুমাত্র একটা ডিজাইন, এগুলো জাস্ট নাটক মঞ্চস্থ করা, নির্বাচন নির্বাচন খেলা। আর অভ্যন্তরীণ পর্যায়ে যা খেলছে, চরম নোংরামি পর্যায়ে গেছে। আচ্ছা, আমি একটা শেষ প্রসঙ্গে আসি। আমরা যে রাজনৈতিক দলটা নিয়ে আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে খুবই আশাবাদী ছিলাম শুরু থেকে, এই এনসিপির যে অবস্থা দেখছি এখন, তো এটা তো রীতিমতো একটা মানে এলোমেলো অবস্থা। এনসিপি মানে কার সঙ্গে যাবে কার সঙ্গে যাবে না সবারকে তারা গালাগালি করলো। আবার একসময় দেখলাম যে যে জামাত তাদেরকে, জামাতের বিরুদ্ধে তারা বললো, জামাত বললো যে বাপের চেয়ে বেশি বড় হইও না, অমুক তমুক। এখন দেখা গেলো সে বাপের কাছে এসে চলে গেল এবং জামাতের সঙ্গে যাচ্ছে বলে এনসিপির মধ্যে আবার অনেকে গোসা করলেন, অনেকে বিবৃতি দিলেন, অনেকে লেখলেন, আগে থেকে কিছু লোক ঝরে পড়লো। এবং এনসিপির যে আপনার সবচেয়ে যে মুখটা সবার কাছে পরিচিত ছিল এবং সবার কাছে গ্রহণযোগ্য একটা মুখ ছিল, সেই তাসনিম যারা, যিনি নমিনেশনও পেয়েছিলেন এনসিপি থেকে, হঠাৎ করে তিনিও পদত্যাগ করলেন এবং পদত্যাগ করে বললেন যে তিনি নাকি স্বতন্ত্র নির্বাচন করবেন। আবার এদিকে কালকে দেখলাম একটা মিডিয়াতে এনসিপির এক নেতা সরোয়ার তুষার, তিনি বলতেছেন যে তাসনিম যারা নাকি এনসিপি কে ব্যবহার করে এখন ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করছে। তো এই মোটামুটি একটা শুরু হয়ে গেল। এটা কি আসলে বলেন তো? এটা কি আপনি খুব ভালো করে জানেন? এখন আপনি অতিথি হিসেবে আমাকে ডেকেছেন বিধায় আপনি প্রশ্নটা করছেন, সেটা আপনি নিজেও ভালো করে জানেন। আর এতে তো আসলে বিস্ময়ের কিছু নেই, যা হওয়ার কথা ছিল তাই হচ্ছে। এবং এনসিপি কে তো জামায়াতের বি টিম হিসেবে ফ্রম দ্য বিগিনিং অনেকে বলার চেষ্টা করেছেন, চিহ্নিত করার চেষ্টা করেছেন। আমি নিজেও এনসিপি উপর ক্ষুব্ধ ছিলাম, এখনো আছি। তখন আমার চাওয়ার প্রত্যাশাটা তাদের কাছে অনেক বেশি ছিল, যে তরুণরা সামনে এগিয়ে এসেছে, তাদের চোখে অনেকে স্বপ্ন দেখতে চেয়েছিল, তাদের মাধ্যমে অনেকে বাংলাদেশের একটা পরিবর্তনের ধারা আশা করেছিল। কিন্তু যখন দেখলাম তাদের মধ্য দিয়েই মবক্রেসির জন্ম, তাদের নেতাদের হাত দিয়েই, যখন দেখলাম তাদের মাধ্যমে একাত্তরকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, যখন দেখলাম তাদের মধ্যে একটা উচ্চাভিলাষী, একটা ভয়ঙ্কর আহ তাদের যে আকাঙ্ক্ষা, লোভ, এবং এনসিপির বিরুদ্ধে যে বিগত কয়েক মাস ধরে, মানে শুরু থেকেই, আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল, গত ফেব্রুয়ারিতে সম্ভবত এই দলের আত্মপ্রকাশ ঘটলো। তার আগে থেকে এই এনসিপি যাদের মধ্য দিয়ে গড়ে উঠেছে, তাদের যে নানান ধরনের চাঁদাবাজি, দখলবাজি, আবার এনসিপি গঠন হওয়ার পর তাদের যে নেতারা আমাদের সামনে এলেন, সে তাদের বিরুদ্ধে, অনেকের বিরুদ্ধে যে অভিযোগ, এমনকি এই বৈষম্যবিরোধী আন্দোলনের যে অন্যতম নেতা, উপদেষ্টা পরিষদে ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ। তো এইগুলো, এবং শুধু অভিযোগ না, অনেক ক্ষেত্রে তো প্রমাণও মিলেছে। অতএব আমি এতটুকু অবাক হইনি যা যা ঘটছে। এবং আব্দুল কাদের বলেছে জামাতের গর্ভে ব্লীন হয়ে যাচ্ছে। আব্দুল কাদের অন্যতম নেতা বৈষম্যবিরোধী আন্দোলনের। এই দলটি থাকবে না। এদের যে লম্ফজম্ফ, এদেরকে যে গুরুত্ব দেওয়া ডক্টর ইউনূস তাদের উপরে ভর করে তো প্রধান উপদেষ্টা হয়েছেন, তো গুরুত্ব দেবেনি, তার পদ পদবি হারানোর একটা ভয় এখনো পর্যন্ত আছে। তো যতই স্টেট মেশিনারি তাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে এই পর্যন্ত আনুক না কেন, এগুলো থাকে না। আমরা তো অনেক আগে থেকেই বলে আসছি যে কিংস পার্টি, হ্যাঁ, তো কিংস পার্টি কখনো তো স্থায়ী রূপ লাভ করে না, এবং এনসিপির ক্ষেত্রেও তাই হচ্ছে। জামাতের বি টিম হিসেবে বলা হয়েছে, তাই হচ্ছে। এবং এর মধ্যেও যেমন আমরা প্রতারণার শিকার হয়েছি। এই যে সোকল্ড বিপ্লব, আমি তো এটাকে সোকল্ড বিপ্লব বলি, মানে যারা বিপ্লব বলে দাবি করে, তাদের পরিপ্রেক্ষিতে বলি, একটা অভ্যুত্থান ছিল, একটা গণ আন্দোলন ছিল, এই পর্যন্ত ঠিক আছে। যাই হোক, তো অভ্যুত্থানের যে চেতনা ছিল, সাধারণ মানুষকে ভুল ভাল বুঝিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে নামালো। শেখ হাসিনার বিরুদ্ধে নামানোটা আমি এটাকে ছোটভাবে দেখছি না, কিন্তু মানুষ তো ভেবেছিল একটা পজিটিভ পরিবর্তন আসবে। মানুষের সাথে স্রেফ প্রতারণা করা হয়েছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। অতএব এই দলে যা কিছু ঘটছে, খুব শিগগিরই এর সমাপ্তি আমরা দেখতে পাবো। আর তাসনিম জারাকে বলা হচ্ছে যে তিনি এই প্ল্যাটফর্মকে ব্যবহার করেছেন, বিষয়টা একেবারে উল্টা।
তাসনিম যারা অনেক আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি অনেকের কাছে আইকন, উনি অনেকের কাছে স্টার। বরং তাসনিম যারাকে বিভিন্ন জায়গায় এনসিপি ব্যবহার করেছে, তাকে সাইনবোর্ড হিসেবে বিভিন্ন জায়গায় তুলে ধরা হয়েছে। সো তাসনিম যারা পদত্যাগ করলেন, এটি অনেকে অ্যাপ্রিসিয়েট করছেন এই কারণে যে আমরা যারা স্বপ্ন দেখতে চেয়েছিলাম, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, এরকম তো কিছু মানুষ তো ছিল এনসিপির মধ্যে, তারা ভুল ধারণা বশত হোক বা অন্য কোনো কারণে হোক, সো তারা এখন তাদের উপলব্ধিটা জায়গা থেকে অনেকে পদত্যাগ করছেন, অনেকে প্রতিবাদ করছেন, এবং অনেকেই আরো যারা আছেন নিঃসন্দেহে পদত্যাগ করবেন। আর এনসিপি যা হওয়ার তাই হবে। জি, অনেক ধন্যবাদ জনাব মঞ্জুর আলম পান্না। প্রিয় দর্শক, আপনারা শুনলেন। ধন্যবাদ জানাচ্ছি শুরুতেই। আপনারা জানেন যে বাংলাদেশের ক্ষমতাশালী সরকার, যেই সরকার ক্ষমতায় আসার পেছনে আমাদের কোনো মেহনত নাই, আমাদের কোনো এফোর্ট ছিল না, সেই সরকার আমার ফেসবুক পেজ বাংলাদেশে ব্লক করে রেখেছেন। তারপরে গেল 15 বছর শেখ হাসিনা সরকার যেটা পারেন নাই, ইউটিউব চ্যানেল, সেটাকেও তারা বিশেষ ক্ষমতা বলে 90 দিনের রেস্ট্রিকশনে দিয়েছেন। তারপরে ফেসবুকের আগের যে পেজটা ছিল আমার, যেটা ভেরিফাইড পেজ, সেটা সাসপেন্ড হয়েছে। সেটা সাসপেন্ড হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে, কারণ এটাতে আমার অনেকগুলো ভায়োলেশন ছিল আগে। এমনিতে আমি কখনোই ফেসবুক বেশি দিন চালাইতে পারি না, একটা আমার 6 মাসের, এইটাই মনে হয় সবচাইতে বেশি দিন ছিল, প্রায় 6 মাস 7 মাস মতো ছিল। এতদিন টানা আমার কোনো পেজ থাকে না। যাই হোক, তো শেখ হাসিনা সরকার এত চিঠি টিঠি লিখেও আমাদের দেশকে মেটা থেকে কখনো ব্লক করাইতে পারে নাই। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি তার যে ক্ষমতা আছে এটা আমি নিজে টের পাচ্ছি। তিনি তো ক্ষমতাশালী, এটা অস্বীকার করার কোনো কিছু নেই। এই যে আপনি বিভিন্ন জায়গায় বড় বড় অলিম্পিক সহ শান্তিতে নোবেল পাওয়া থেকে শুরু করে সবখানে, এগুলো তার এমনি এমনি হয় নাই। মানে লবিং ছাড়া এগুলো আপনি মনে করেন না যে মানে ডক্টর মোহাম্মদ ইউনূস বা যারা নোবেল পেয়েছেন, শান্তিতে বিশেষ করে যারা নোবেল পেয়েছেন, তাদের মানে দেখেই বোঝা যায় যে এ পাবেই, এরকম কিছু না। এদেরকে লবিং করে তারপরে করতে হয়। তো এই যে নোবেল পেয়েছেন এবং অন্যান্য কিছু করেছেন, এই যে আপনার যে ক্ষমতা এবং আমার উপরে আপনি যে ক্ষমতা প্রয়োগ করছেন, এটাতে আমি বুঝতে পারছি, দেশবাসীও বুঝতে পারছে যে আপনার অনেক ক্ষমতা আছে। কিন্তু ভাই, এই ক্ষমতাটা একটু আবুধাবিতে খাটান না ভাই। এই যে আপনি যে চেয়ারটায় বসেছেন না, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি পৃথিবীতে বিশাল কিছু হইতে পারেন, কিন্তু একটা সত্যি কথা বলি, বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি জীবনে কোনো জায়গার এমপিও হইতে পারবেন না। এখনও নির্বাচনে দাঁড়ান, কী হবে আমি জানি না। 5 তারিখের পরে বাংলাদেশের মানুষ আপনাকে ভীষণ সম্মান দিয়েছে, ভীষণ সম্মান। আমি গেল কয়েকদিনে বহু আমার শুভাকাঙ্ক্ষীর ফোন পেয়েছে যে ভাই, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনার গালাগাল করা ঠিক হয় নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি আসলে খুবই ভালো মানুষ, ওনার আসলে কিচ্ছু করণীয় নাই। তো এই আলোচনায় পরে আসি। তো এগুলো শুনতে হয়েছে। আপনার ভালোবাসে মানুষ, আপনাকে প্রচণ্ড ভালোবাসে। তো আপনি এই যে বিশাল ক্ষমতাটা দেখাচ্ছেন, এই ক্ষমতার কিছুটা আপনি আবুধাবিতে একটু দেখান না, বলেন না যে ওদেরকে ছেড়ে দিতে। কারণ আপনি বাংলাদেশে যেটা বললাম যে আপনি এমপি হইতে পারতেন না কখনোই। আপনি এই যে চেয়ারটায় বসেছেন, এই আবুধাবির মানুষগুলোর মানে বিশাল ডেডিকেশন ছিল। তারা জানে যে মিডল ইস্টের এইসব গলফ কান্ট্রিগুলোতে এগুলোতে এইভাবে আন্দোলন করা যায় না। তারা আন্দোলন করে আপনাকে বসিয়েছে। আপনি কয়দিন আগে এই যে মারামারিগুলো হয়েছে না, এই যে সারা দেশে মানুষ জীবন দিয়েছে না, এটা ভারত বিরোধিতার ফল। এই ভারত বিরোধিতার ফসল আপনি, এই ডক্টর ইউনূস, আপনি ঘরে এনেছেন। তো এই যে ভারত বিরোধিতা করে মানুষ জীবন দিল, শেখ হাসিনাকে ভারতে পাঠাইলো, এত কিছু করলো, তো আপনি এই মানুষগুলিরে ভারত থেকে বাঁচাবেন না? আপনি চীনে গেলেন, চীনে গিয়ে তারপরে নাকি 6টা বিশেষায়িত বিভাগীয় শহরের হাসপাতাল নিয়ে আসলেন আপনি। সেই হাসপাতাল কোথায় ভাই? আপনি কয়দিন আগে তাদের পেঁয়াজ পচে যাচ্ছে, পেঁয়াজ নিয়ে আসলেন।
আপনি তাদেরকে শেখ হাসিনা যে পরিমাণে ইলিশ দিত তার চেয়ে ডাবল ইলিশ দিলেন। আপনি আদানির বিদ্যুৎ এখনও পর্যন্ত আনেন। আপনার সিকিউরিটি অ্যাডভাইজার এখনও ইন্ডিয়াতে যায়, গিয়ে তারপরে তাদের সাথে বৈঠক করে, তাদের অজিত দোভালের সাথে বিভিন্ন দেশে দেশে তিনি বৈঠক করেন। তাহলে আমরা কি পেলাম? আপনি না বলে এসেই ঘোষণা দিলেন ইউরোপের বিভিন্ন দেশে যেতে এখন আর ইন্ডিয়াতে যেতে হবে না, বাংলাদেশে থেকেই তারপরে সবাই যেতে পারবেন। সেটা বলার পর থেকে কি হয়েছে, সেটা তো আপনি বাংলাদেশে আনেননি। এখন যারা তাদের তো যেতে হয়, বাংলাদেশের মানুষকে তো ভিসা তো নিতে হবে, এখন ওদের জন্য যেতে হয় ইন্ডিয়াতে। গেলে একজনকে 5 দিন বসায় রাখে, একজনকে 10 দিন বসায় রাখে। বসে থাকলে তো তার লাভ, ওইখানে আপনি বসে বসে খাচ্ছেন, ডলার ভাঙছেন, আর মাঝে মধ্যে আবার চলে যান, আবার এত তারিখে আসবেন। এগুলো করা হচ্ছে, বাংলাদেশের মানুষকে আরও বিপদে ফেলে দিয়েছেন আপনি। এর বাইরে যদি বলি আমি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কিছু কিছু মানুষ আছে যারা এখনও বিশ্বাস করেন ওনার কিছুই করার ক্ষমতা নাই। উনি খুব চেষ্টা করেন, সব কাজ করতে চেষ্টা করেন, কিন্তু উনি পারেন না। প্রথম কথা হচ্ছে, ভাই আপনি যদি না পারেন সরে যান। আপনারা কেউ পায়ে ধরে এখানে না বসায় নাই তো যে ভাই আপনি এখানে বসে থাকতেই হবে, না থাকলে আপনারা জেলে ঢুকাবে। আপনি সারা জীবন বাইরে বাইরে ছিলেন, আপনি বাইরে থাকেন বা দেশে থাকেন, যেখানে মন চায় থাকেন। আপনি এই যে আজকে প্রথম আলো, ডেইলি স্টার, মেইলি স্টার এত কিছু নিয়ে এত কথা হচ্ছে, এই দেশে 71 টিভি জ্বালায় দেয় নাই। এই দেশে এই 5 তারিখের পরের ঘটনাই বলি, আগেরগুলো সংগ্রাম, তারপরে দিগন্ত, এগুলো তো হয়েছেই। 5 তারিখের পরে এই সময় টিভিতে বিএনপির লোকজন যায় হামলা করে নাই, কিছু হয়েছে নাকি? সংবাদ মাধ্যম নাকি বাংলাদেশে এই প্রথম আলো আর ডেইলি স্টার। এখন কেন এত আলোচনা হচ্ছে? কারণ এখন তো বিপ্লব নাই। আপনি যে বিপ্লবের সময়টাকে আপনি ধ্বংস করে দিয়া তারপরে এখন যদি বলেন যে হ্যাঁ এগুলো করতে হবে, এটা তো সম্ভব না। যে কারণে এটা করা যাচ্ছে না। তো আপনি যেই সময়টাতে এসে বসলেন, ওই সময়ের পরপর যে কাজগুলো করা লাগতো সেই কাজগুলোর কোনোটাই করেন নাই আপনারা। একজন পরিবেশ উপদেষ্টা সারা জীবন সে এই পরিবেশ নিয়ে ধান্দাবাজি করে এসেছে, এনজিওর মাধ্যমে ওই একটা কোম্পানিতে যায়, হ্যাঁ আপনার তো এই যে পরিবেশের এটা নাই, হ্যাঁ দাও কিছু টাকা দাও, ব্যাস টাকা খায়। এই যে গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের এই যে নেতা দেখেন, নেত্রী দেখেন না, সবই ধান্দাবাজি। এটা দাও ওইটা দাও, ট্রেড ইউনিয়নের নামে টাকা পয়সা দেয়, চুপ। এনজিও, এই শ্রমিক ইউনিয়ন যা আছে সব হলো ধান্দাবাজ। এই ধান্দাবাজি করেই চলে। তার মধ্যে রেজওয়ানা, এটা সে 2008-9 সালের দিকে তার ধান্দাবাজির খবর অনেক ফ্যাক্টরির, অনেক কোম্পানির প্রতিষ্ঠানের মালিকদের কাছে শুনেছি। ধান্দাবাজি করে চলাই হচ্ছে তাদের কাজ। তার কাছে গিয়েছে একজন বাংলা এডিশনের কথা বলতে, বলছে না এর কথা শোনাই যাবে, আমার কথা বলেছে, ওর কথা আমি শুনবই না, ও আমাকে খুব বাজে ভাষায় কথা বলেছে। আপনি চোর, আপনার যেটা বলা হয়েছে সেটা তো গালি, আপনি চোর, আপনি অরিজিনালি চোর, আপনি এটা গালি না, অরিজিনালি চোর। গালির চাইতে আপনার চোর শোনাটা কি, মানে আপনি যে চোর এটা নিজের ভাবতে কি খুব বেশি প্রাউড ফিল হয় নাকি? চোর, আপনার ঘরে পয়সা যায় যেটা চোর, আপনার পেটের মধ্যে চুরির পয়সা, আপনি নিজেরা তো সম্মানিত মনে করেন কেন? 2 দিন হয়তো খুব মনে হইতেছে যেন সম্মানিত, বিশাল আকারে পাওয়ারফুল, পাশার নিচে চেয়ার একটা পেয়ে তারপর মনে করছেন সারা দেশ কিনে ফেলেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে সারা জীবন প্রধান উপদেষ্টা হয়ে থাকবে না। অতএব কথাবার্তা খুব, কাজকর্ম খুব হিসাব করে বলতে হবে। কে কোন সচিবের আর কোন চেয়ারে বসে কি করছে এগুলো আমাদের মনে থাকবে। বাংলা এডিশন বন্ধ করে দিয়া, আমাদের ফেসবুক, ইউটিউব সব বন্ধ করে দিয়া কয়টা নেবেন? 1 মিলিয়ন 2 মিলিয়ন আপনি কয়টা নেবেন? রাতারাতি তৈরি হবে, চলে আসবে, আল্লাহ ব্যবস্থা করে দিবে। এভাবে আটকানো যাবে না। শেখ হাসিনা আমাদেরকে পাঠায় নেই, আটকাইতে পারেনি, আপনারা আটকায় দিবেন? কিছু বললেই বিএনপি কিছু করতে দেয় না, আর ওয়াকার কিছু করতে দেয় না। প্রথম হইল কি, 2025 সালের জুন মাসে আমাদের সাথে বৈঠক করলো তিনার নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেব। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূসের মেসেজে উনি যেটা বলবে সেটাই হচ্ছে ওনার মেসেজ। তো মেসেজে কি, আগস্টের 5 তারিখ থেকে ওয়াকার, 15 তারিখের মধ্যে ওয়াকারকে ফেলাই দিব, এই জেনারেলকে ফেলাই দিব, আপনাদেরকে এইভাবে করতে হবে, ওরা এই জায়গায় আমাদেরকে এই বাধা দিচ্ছে। আমরা তো ভাই বুক ভরে গেছে যে দেশপ্রেমের জন্য জীবন দিয়ে দিব ভাই,
ওয়াকার যেহেতু এটা চায় না, আর আমাদের ইউনূস সরকার এটা চায়, ইউনূসের জন্য জীবন দিয়ে দিব। ভাই আজকের এই ভিডিও যখন আপনি দেখছেন তার আগ পর্যন্ত এই 1.5 বছরে আমার চ্যানেলে আমি অন্তত 10টা ভিডিওতে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা করেছি। আজকে কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গেলাম? ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর থেকে আপনাদের মনে নাই আনসার লীগ, রিকশা লীগ, হিন্দু লীগ, ইসকন লীগ, নানান লীগ এসে রাস্তায় নেমেছিল। আমি ইলিয়াস আমার জায়গা থেকে সর্বোচ্চ ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে কথা বলেছে। আজকের যেই চেহারাটা আমাদের দেখছেন, এটা একদিন আর 2 দিনে হয় নাই। একটার পর একটা জিনিস দেখছি, চেষ্টা করছি সেগুলো সমাধান করা, কোনো কিছু হয় না। আমাদেরকে জুন মাসে বললো যে এই জিনিসগুলো আমরা করতে চাচ্ছি, একদম ইন্ডিয়ার বিরুদ্ধে বিশাল আকারের এই যে এত বিশাল বাটপারি যে খলিল, এটা আমি জানতাম না। পরে আস্তে তার সাথে সেদিন কথা বলে তো ভাই বিশ্বাস করেন মনে হলো যে আল্লাহ আমাদেরকে একটা ফেরেশতা পাঠিয়েছে ইন্ডিয়ার হাত থেকে বাঁচার জন্য। কাজ করতে থাকলাম, ধুয়ে ফেললাম ওয়াকার সহ জেনারেলদেরকে। ও মা, উনি যায় দেখি অজিত দাওয়ালের সাথে বৈঠক করেন। উনি আমি অন্তত 5 জন আমাকে বলেছেন যে তারেক রহমানের সাথে খুবই ক্লোজ যারা, এই খলিল তারেক রহমানের সাথে একটু বসতে চায়, একটু সময় চায়। এত আত্মকেন্দ্রিক স্বার্থপর দুইজনই, ডক্টর ইউনূস, খলিল, দুইটাই প্রচণ্ড স্বার্থপর। এরা কোনো নিজের চেয়ারের থেকে সরতে চায় না। এরা সম্মান চায়, খালি নিজের নিয়ে সবাই করবে, সারা দুনিয়ায় ঘুরে ঘুরে এগুলোই চেয়েছে, এখনও তারা ওইটাই চায়। ভাই আপনাদের হাতে যেই সুযোগ পেয়েছেন, কিছু বললেই তারেক রহমান এটা করতে দেয় না, বিএনপি এটা করতে দেয় না, আর ওয়াকার এটা করতে দেয় না, সব দোষ তাদের। আরে তারেক রহমান লন্ডনে বসে থেকে যে পরিমাণে বিএনপির লোককে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার করেছে, আপনি দেশে থেকে কী করেছেন? দেশে থেকে এখন পর্যন্ত আপনি বিএনপির একটা লোককে জেলে নিতে পেরেছেন? কিংবা যারা যেই চাঁদাবাজি করুক, কোনো চাঁদাবাজকে আপনি জেলে নিতে পেরেছেন? আপনি ইচ্ছা করে এই বিশৃঙ্খলা তৈরি করেছেন যাতে বিএনপির জনপ্রিয়তা নষ্ট হয়। জনপ্রিয়তা নষ্ট হলে আপনার দিকে ঝুঁকবে মানুষ। আপনি একটা বিশাল কিছু, আপনার কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে, এই যে খোদাবক্স কয়েকটা সাঙ্গপাঙ্গ চোর বাটপার নিয়ে আপনি একটা মানে এনজিওগ্রাম সরকার বানিয়ে বসে আছেন। এটা দিয়ে আপনি দেশ চালাচ্ছেন। কিছু বললে আমার ক্ষমতা নেই, আরে বাবারে কি কান্নাকাটি। আরে ভাই হাদি মারা গিয়েছে, আপনি জানাজার ওইখানে গিয়েছেন, জানাজার ওইখানে গিয়ে আপনি শেক্সপিয়ারের কবিতা পড়েন, আকাশে বাতাসে কি মানে কি 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 মানে শুনলে চোখ দিয়ে পানি চলে আসে। হাদি তোমাকে আমরা বিদায় জানাতে আসিনি, হাদি তুমি আছো আমার বুকের ভেতরে। আরে মিয়া, আপনার কাছে এটা শুনতে চাইছেন? আপনি মিয়া রাষ্ট্রের প্রধান, আপনি বিচার করবেন আসামি কোথায়, আপনি সে আসামি দেবেন, বলে আসবেন যে এতক্ষণের মধ্যে পুলিশকে এটা ধরতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রীকে এই আসামি ধরতে হবে, না হলে স্বরাষ্ট্রমন্ত্রী বাদ। আপনি যা সেখানে কবিতা পড়েন, কান দেন, এটার জন্য আপনি রাষ্ট্রের প্রধান? আপনি কিছুই পারেন না। তো কিছুই যদি না পারেন ভাই সরেন, আপনি থাকতে বলছে কে? আপনি এখানে থাইকেই যে বিপ্লবটা যে ধ্বংস করে দিলেন, এখন কালকে বিএনপি ধরেন ক্ষমতায় আসবে, কালকে বিএনপি ক্ষমতায় এসে কী পাবে? একটা দেশের মধ্যে চোর বাটপার সব এগুলি দেয়া দেশ ভরা, তো কী করবে বিএনপি? 2 বছর পরে তারা কান্নাকাটি শুরু করবে যে দেশ তো চালাইতে পারছে না, চোর বাটপার সব আপনি রেখে দিয়ে গেছেন। আরে ভাই একটা বিপ্লব হওয়ার পরে এত 2,500 মানুষকে চোখের সামনে মেরে ফেললো, ভিজুয়ালি সব কিছু দেখা যায়। আপনি আওয়ামী লীগের লোকজন বসে আছে, আপনার বসানোই তো, খোদা বক্স আপনার বসানো। আপনি এইটুক পারেন নাই যে আওয়ামী লীগের এই যে যারা হয়েছে, নিহত হয়েছে, এই মামলাগুলো হয়েছে, মামলার আসামিদেরকে সব ধরতে হবে? পারেন না আপনি এই অর্ডারটা দিতে? আপনি করেন না। আপনি হাদি মারা গেল, আরে ভাই 7টা দিন ছেলেটা এইভাবে পড়ে থাকলো, আপনি 7টা দিনের ভেতরে তাকে আসামিগুলো ধরতে পারলেন না। হাদি কি দেশে হাজার হাজার নাকি? এগুলো শতাব্দীতে 1-2বার আসে। তা আপনি তারে হারায় ফেললেন আপনাদের ভুলের কারণে, আপনি তাদের ধরতে পারলেন না। এদেশে পুলিশ চাইলে এটা ধরতে পারে না। ইউনূস সরকারের অনেকে এটার সাথে জড়িত, যেই কারণে তাকে ধরা যায়নি। আমি যতটুকু জানি সে এখন পর্যন্ত দেশে আছে, তাকে ধরা হচ্ছে না, ধরা হবে না। এই যে এখন ইনকিলাব মঞ্চ আবার নতুন করে তারা রাস্তায় নেমেছে, এটার জন্য কারোর কোনো ভ্রুক্ষেপ নাই। এনসিপি খুলনাতে তাদের একটা ছেলে মারা গিয়েছে, আমি 2 দিন আগে ফেসবুকে ঢুকলাম, হাসনাত খালি একটা পোস্ট করেছে, এর বাইরে সার্জিস, নাহিদ, আসিফ, ওই ছেলেটারা নিয়ে কিছুই বলে নাই, তাদের দরকার নাই।
যার যার মতো শেষে সুন্দরভাবে ঘর সংসার করছে। এই বিপ্লবটা ধরেন এখন তারা এগুলি বিপ্লবের বলে এগুলি মব, এগুলি নাকি মব, এটা নিয়ে করা যাবে না। কারণ যেভাবে আছে খাচ্ছে, সুন্দরভাবে খাচ্ছে যাচ্ছে। এই যে এতগুলি পোলাপানির রক্ত বেচা যে তারা যে এই ছাত্রনেতা হলো নতুন নতুন পাঞ্জাবি আর পারফিউম পরে যে তারপরে প্রথম আলো পরিদর্শনে যায়, তাদের একটা জিনিস বোঝা উচিত যে আপনাদের দায়িত্ব এইটা না। আপনি 2 দিন পরে সংসদে যাবেন আর শেষ আপনার আপনি সংসদে না, আপনি যান না কয়েকদিন পরে তো আপনি যার সাথেই যান, যে কোনো দলের সাথে আপনি করবেন না করে যদি আপনি যান তাহলে তো ভোট চাইতেও যাইতে পারবেন না, জেনে যাবেন ওই পিটানি খাবেন। আর যদি কোনো দলের সাথে হয়েও যান, মনে করেন কালকে আপনি বিএনপির সাথে হয়ে গেলেন, বিএনপির যে লোকটাই 15 বছর ওইখানে কষ্ট করেছে, পরিশ্রম করেছে, অর্থ করেছে, জেল খেটেছে, সে লোক আপনারা ছেড়ে দিবে? সে প্রথম কথা হচ্ছে সে স্বতন্ত্র হিসাবে দাঁড়াবে, পাশ করতে যদি নাও পারে তারপরেও আপনার ওইখানে এমপি থাকতে দিবে না। আপনি শান্তিতে ওইখানে যাইতে পারবেন না। ঢাকায় বসে বসে খালি ওই মাসে মাসে ভাতাটা নেবেন, গাড়িতে চড়বেন, সংসদে যাবেন, একটু ভাবসাব নিয়ে পারফিউম টারফিউম দিয়ে ঘুরবেন, এমপি সাহেব হবেন। এই জীবনে শেষ, এইটাই শেষ। এরপরে আর জীবনে কোনো সুযোগ পাবেন না। ইউনিয়নের মেম্বার হওয়ার সুযোগও জীবনে পাবেন না। এখন যারা এই যে ইউনুসের চেয়ারে বিক্রি করে যারা বিশাল আকারে ভাবসাব নিয়ে আছেন না, স্বরাষ্ট্রমন্ত্রী টন্ত্রী আরও বিভিন্ন জন থেকে আমরা তো খবর রাখি। আপনার পাশের চেয়ারের লোকই আমাদেরকে ভাই সব জানায়, কে আমার বাংলা এডিশনের চিঠি ইস্যু করেন, কে কী করেন। বাংলা এডিশন ইলিয়াস না, ইলিয়াসকে বাংলা এডিশন তৈরি করে নাই। এই ইলিয়াস হইতে বহুত কষ্ট করতে হয়েছে, বহুত পরিশ্রম করতে হয়েছে, বহু এই নির্যাতন সহ্য করে তারপরে ইলিয়াস হোসেন হইতে হয়েছে। এত সহজে ইলিয়াস হোসেন হয় নাই। আপনি আমার 2 দিনে লাথি মারা ফেসবুক বন্ধ করে দিয়ে তারপরে করে দেবেন, আর ফেসবুক তৈরি হবে ইনশাআল্লাহ। ওদের মাসে মাসে সপ্তাহে সপ্তাহে দিনে দিনে ফেসবুক ইউটিউব তৈরি হবে। আমরা কি দেশে ভাইসে আসছি নাকি যে আপনি এখান থেকে করে দিবেন? অতএব আমরা সরকারকে যেটা বলতে চাই যে ভাই আপনাদের হাতে এখনও সময় আছে। ডক্টর ইউনূস আপনাকে এখনও দেশের মানুষ ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে আপনাকে, আপনার দিকে তাকিয়ে আছে। আপনি শেষ পর্যন্ত একটা কিছু করে দিয়ে যাবেন এই দেশটার। এই দেশ যদি নাকি ভারতের হাত থেকে এই সরকার ঠিক করে দিয়ে যেতে না পারে, আপনি বিএনপির দোষ দিয়ে লাভ নাই ভাই। কারণ বিএনপি পলিটিক্স করে, সে পলিটিক্স করতে যায়, সে সরাসরি ভারতের বিরুদ্ধে এমন কোনো পদক্ষেপ নিতে পারবে না যেটা সে ক্ষমতায় আসতে পারবে না, তার নানান ধরনের সমস্যা আছে। তা আপনি আর জামাত তো আছে, জামাত তো আরও বেশি ইন্ডিয়ার বিরুদ্ধে কিছু করতে পারবে না। তারা কিছু করতে তাদেরকে এমনিতেই মনে করে তারা ইন্ডিয়া বিরোধী, পাকিস্তানের লোক, এই সেই, তারা পারবে না। সো আপনাকে করতে হবে। এই দেশের মানুষ কী চেয়েছিল, কী জন্য আপনাকে ক্ষমতায় বসিয়েছিল, সেটা আপনি খুব ভালো করে জানেন। সো আপনি যদি সেটা করতে না পারেন, তাহলে আমার মনে হয় এই যে 1.5 বছরে যে ড্যামেজটা আপনি করে, কেউ এখন যদি আমি আপনার বলে আপনি এখন চলে যান, এখন চলে গেলেও তো হবে না ভাই। আপনি যে ড্যামেজ করে দিয়ে গেলেন, এই ড্যামেজ ঠিক করবে কে? এখন প্রথম আলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে, আরে ভাই প্রথম আলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে প্রথম আলো, ছায়ানট, উদীচী, এগুলো তো বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান না, এরা ইন্ডিয়ান প্রতিষ্ঠান, এটা পত্রিকা অফিস না, এটা ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থার একটা শাখা অফিস বাংলাদেশে বসিয়েছে। আপনি প্রথম আলোরে নিয়ে যা মনে চায় বলেন, পত্রিকা অফিস, এটা একটা গণমাধ্যম, এই সেই। তো গণমাধ্যম ঠিক আছে, তো বাংলা এডিশন কি জঘন্য মাধ্যম নাকি? বাংলা এডিশন কি? বাংলা এডিশন এই গত 1.5 বছরে যা করেছে, খুঁজে নিয়ে দেখেন, নিউজগুলো দেখেন যায়। ছোট্ট একটা 40-50 জনের একটা টিম যা করা হয়েছে, এটা বাংলাদেশের অনেক গণমাধ্যম, কোনো গণমাধ্যম করতে পারে নাই, কোনো গণমাধ্যম সেটা করতে পারে নাই। আমরা সেটা করেছি, করে দেখিয়েছি যে সম্ভব কথা বলা এই দেশে। আর প্রথম আলো এখন আপনারা বিশাল গণমাধ্যম। তো প্রথম আলো যে খুনের সাথে জড়িত, প্রথম আলো মিথ্যা তারেক রহমানের বিরুদ্ধে কথা বলেছে, খালেদা জিয়ার নাকি পাকিস্তানে কানেকশন আছে, তারেক রহমান নাকি কোন জঙ্গি সংগঠনের সাথে তাদের নাকি সম্পৃক্ততা আছে, তারা নাকি বসুন্ধরার কাছ থেকে 100 কোটি টাকা চাঁদা চেয়েছে, খালেদা জিয়া নিজে পাঠিয়েছেন টাকা আনার জন্য, এগুলো লিখেছে। জঙ্গি মানুষকে, আলেমদেরকে জঙ্গি বানিয়ে তাদেরকে ক্রস ফায়ারে দিয়েছে, গুম করেছে, গুমের সময় কনফারেন্সে কথা বলেছে তারা ভিডিওতে, পাশে বসে থেকে ইন্টারভিউ নিয়েছে, সন্তোষ শর্মা, ইন্ডিয়ান হাই কমিশনের লোকজনটন নিয়ে এগুলো নিয়ে কথা বলেছে। তাদের ব্যবস্থা নেবেন না? আজকে আপনি বলেন কোনো কিছু হইলেই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি, আর বেটা অস্থিতিশীল আপনারা তৈরি করেছেন,
আপনারা অস্থিতিশীলতা তৈরি করেছেন, এই জন্য অস্থিতিশীল। আমার চোখের সামনে দিয়ে যখন দেখি যে আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের লোকজন ঘুরে বেড়ায়, যাদের বিরুদ্ধে 4টা-5টা করে মামলা, পুলিশের ভেতরে এখনও 4-5টা মামলার আসামি, তারা এখনও পুলিশে চাকরি করছে, অফিস করছে, সময় টেলিভিশনে একটার পর একটা সাংবাদিক, যেগুলো হাসিনারি করেছে এক টেলিভিশন থেকে আরেক টেলিভিশন, এখন ওই গ্লোবাল টেলিভিশন, ওই স্টার টেলিভিশন, নানান টেলিভিশনে আওয়ামী লীগের লোকজনকে এগুলো কি করা হচ্ছে। এটা এখন কোনো ব্যাপারই না, এটা এখন পান্তা ভাত হয়ে গেছে এমন একটা অবস্থা। তাদের বিরুদ্ধে কোনো আর ব্যবস্থা নেওয়া যাবে না। এই জন্য এতগুলো মানুষ মারা গিয়েছে নাকি? আপনি আসবেন, সুন্দর করে বসবেন, খাবেন দাবেন, ঘুষ খাবেন, সব কিছু চলবে আগের মতো। এই জন্য দেশ স্বাধীন হয় নাই। দেশ আমি আমার জায়গা থেকে ততদিন এইটা মনে করব যে বিপ্লব চলমান থাকবে, যতদিন এই দেশের জাতীয় সঙ্গীত, চুরি করে আনা জাতীয় সঙ্গীত, এই জাতীয় সঙ্গীত পাল্টাইতে হবে। এই দেশে 16ই ডিসেম্বর আমার সাথে দেশপ্রেম দেখাইতে আসেন না। 16ই ডিসেম্বরে আপনি বিজয় দিবস মনে করেন, 16ই ডিসেম্বরে আমি আপনার চাইতে বেশি বিজয় দিবস মনে করি যেদিন মোদি তার ফেসবুকে পোস্ট করে বলা শুরু করবে যে 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা। এই যে মাঝখানে জুতা নিয়ে তারপরে করলাম না, আপনি তো পশুর মতো পৃথিবীতে আসছেন, হাগেন, খান, মুতেন, শেষ। তার একদিন আগে এই সরকার একদিন আগে তারা ভারতে 21 জন লোক পাঠানোর সরকারি সিদ্ধান্ত নিয়েছে। সে 21 জনের মধ্যে সেনাবাহিনী আছে, সরকারের লোক আছে, সব মিলে 21 জন যাবে বিজয় দিবস পালন করতে। আরে বেটা, বিজয় দিবস, আমার দেশে ভারত আসবে, আমি কেন তার দেশে যাব? তার বাংলাদেশের আর পাকিস্তানকে আলাদা করার জন্য সে যে ভারত পাকিস্তান কেন যুদ্ধ করেছে এগুলো আমরা জানি, এগুলি বাদ দেই। আমার দেশ তো স্বাধীন হয়েছে, আমরা এখন স্বাধীন দেশ। সে আমার যুদ্ধের সময় ভারতের অনেক সেনা মারা গিয়েছে, আমরা মেনে নিচ্ছি, সে আমার দেশে আসবে, আমরা তাকে ইনভাইট করব। আমার লোক যাচ্ছে ওই দেশে, বিজয় দিবস কার? আমি 16ই ডিসেম্বর 1971 সালে দেখলাম যে এইখানে জেনারেল অরোরার কাছে জেনারেল নিয়াজি কাগজ সাইন করে দেওয়া যাচ্ছে। এখন আবার ভারত বলে আমাদের বিজয় দিবস, বাংলাদেশের নামটা পর্যন্ত বলেনি তার ফেসবুক পোস্টে। আর আপনি আমার উপরে এসে চেতেন, আমার দেশপ্রেম শিখান। এই দেশের প্রতি প্রেম দেখাইতে গিয়ে জীবনের বহুত কিছু হারিয়েছি, আপনি আমার দেশপ্রেম শিখান। আপনি যেসব চিটার, বাটপার, ছোট লোক, এক একটার অবস্থা দেখলে বিরিয়ানির দোকান থেকে টাকা খায়, ওই মানুষের কাছ থেকে বিকাশে টাকা খায়। ওই এক মহিলা আছে, কি মেঘনা আলম না কি আলম, এটা সৌদি এক দূতাবাসের কর্মকর্তা, তার বাসায় কাজের বুয়া হিসাবে ঢুকেছে। কাজের বুয়া হিসাবে ঢুকা তারপরে ব্ল্যাকমেল করে টাকা পয়সা দেয় না দেখে এখন তার বিরুদ্ধে এক মামলা। তো এরা তো এগুলির করে না, তাড়াতাড়ি তারা লোক নিয়ে গিয়েছে। আরেকটা আছে ওই যে নীলা ইসরাফিল। এই নীলা ইসরাফিল কি করেছে, এই হাসান আরেফ ভদ্র একটা লোক, আমার রাত 3টা-4টা সারাদিন আমার কাছে ওগুলি এখনও হিস্ট্রিতে আছে হোয়াটসঅ্যাপে। ওরে বলি না আমার সাথে চ্যালেঞ্জ করতে, আমার হোয়াটসঅ্যাপে আছে। 10 দিন ফোন করলে একদিন করতাম না। এই সারা রাত, ভাই আমাকে হাসান আরিফ মেরে ফেলছে, আমাকে হাসান আরিফ লাগাইতে চায়, আমাকে হাসান আরিফের ছেলে জোর করে লাগাইতে চায়, তারা খালি লাগাইতেই চায়। এরপরে এসে তুষার তারে লাগাইতে চায়। তা আমি হঠাৎ করে হাসান আরিফ লোকটা মারা গেল, পরে ওর ফ্যামিলির একজনের কাছে শুনলাম, আমার ফোন দিল, এই লোক ইউরোপে থাকে, বললো ইলিয়াস ভাই আপনি কি জানেন যে এই লোকটা কেন মারা গেল? কেন? ভাই এর ছেলের বউটার এটার অত্যাচারে মারা গেল, এই যে অপমান অপদস্থ করেছে না, এটা লোকটা নিতে পারে নাই। কি বলেছে যে ও শ্বশুর নাকি ওরে লাগাইতে চায়। জঘন্য কথা। আমার খালি সে, ভাই প্লিজ আপনার সাথে একটা লাইভে আনেন, ভাই প্লিজ আপনি একটা কথা বলেন। তাহলে আপনি আপনার প্রমাণ দেন। 10 দিন পরে একবার ফোন রিসিভ করে আমাকে, হ্যাঁ প্রমাণ পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। একটা ভিডিও পাঠায়, অডিও পাঠায়, কি পাঠায়, ওইখানে ওগুলি কিছু নাই। হ্যাঁ ভিডিও কলে তার শ্বশুর তার সাথে কথা বলছে, তার ভিডিও কলে আপনার শ্বশুর আপনার বাইরে গিয়েছে, দেশের বাইরে গিয়েছে, আপনার বাড়িতে আপনার বাচ্চাদের হয়তো দেখতেছে, যে ভিডিও কলে কথা বলতে পারে না, একটা স্ক্রিনশট দেওয়া বলে ভিডিও কল। তো ভিডিও কলে স্ক্রিনশট দেওয়া মানে কি আপনার লাগাইতে চায়? কি চেহারা তার, আরে বাবারে বাবা, হ্যারেকালে লাগাইতে চায়। এখন সে ওই ফিল্টার মারা, তারপরে তোর আসল ছবি আমাদের কাছে নাই, মানুষ দেখে নাই, তুই ফিল্টার মারে আসলেই মানুষ মনে করবে তুই ওই রকম আর তোরে লাগাইতে যাবে। তো এরকম কিছু এই ফুটপাতের কিছু জিনিসপত্র আমার পিছনে লেগেছে। ভাই তুই যেখানে গিয়া বিক্রি হয়েছিস, ওইখানে ইলিয়াস যদি বিক্রি হতো, তুই বিক্রি হয়েছিস 5 টাকায়, আমি 5 কোটি টাকায় বিক্রি হইতে পারতাম, ইলিয়াস বিক্রি হয় নাই। তুই মনে করছিস যে তুই যেখানে দালালি করে তারপরে করছিস, এটা ওই দালালি আমি করতে পারতাম না? দালালি করার জন্য জন্ম নেই।
তবে এই গত এক সপ্তাহে যা দেখলাম, এই দুনিয়ায় আপনি যদি ভালো থাকতে চান, আপনার কোনো ঝামেলা টামেলা আপনার ঘাড়ে আসবে না। যদি ভালো থাকতে চান তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কিছু চোর বাটপার টাটপার কিছু লোকজন আছে, এগুলি নিয়ে কিছু বলবেন না, চুপচাপ থাকেন, এগুলো ম্যানেজ করতে চাক, এগুলি যেমন ইচ্ছা। আমার নিজেরও দোষ আছে, কিন্তু আমি নিজেও আসলে রিয়েক্ট করি, এটা আমার সমস্যা। আমি এই সমস্যার সমাধান করতে পারি না। আপনি আমার কী করবেন বলেন? কতবার যে নিজের সাথে নিজে যুদ্ধ করি যে এইসব এগুলি নিয়ে কোনো কথা বলবো না। ইভেন এই যে আজকে যেটুকু বললাম এটাও কিন্তু আমি ভিডিওর আগে বলেছি, আমি আর কারোর কোনো কিছু জবাব দিব না। আবার এই দেখেন ভিডিওতে বলে ফেললাম, যাই হোক, সরি ভাই, বলবো না আপনাদের নিয়ে। যে যা মনে চায় বলেন গিয়ে আমার নিয়ে, আমি কারোর কথার আর জবাব দিব না। এগুলো করতে গেলে নিজের আসল যে কাজ, ভাই ওদের কাজ কি? ওদের কাজ এই যে বিরিয়ানি দোকান থেকে 2টা টাকা নেওয়া, এই 2টা বিকাশ করলে, ওই যে বিকাশ তারেক 2টা বিকাশ নেওয়ার জন্য কি আহারে করে টাকা পাঠান, প্লিজ পাঠান। সারাদিন লজ্জার শরম একটা মানুষ কেমনে পারে রে ভাই এগুলি? আর আমার কাজ তো ভাই ওইটা না রে ভাই। আমি এই গত 1.5 বছরে ভাই আমি পারি নাই, সবার জন্য করতে পারি নাই, কিন্তু আমি যেগুলি করেছি, যাদের জন্য করেছি, তারা আপনাদের কাছে বলবে একদিন যে ইলিয়াস আমার জন্য কি করেছে, ইলিয়াসের অবদান কি, এটা তারা বলবে। আর আমার তো ভাই এই কাজ নেই, এই কাজ করতে গেলে আমি ওই কাজ করতে পারবো না। আর এই যে গত 1 সপ্তাহ আগে এই যে খুব দেখিয়েছি, ভাই আপনি তো আমার জায়গায় নাই, তাই না? আমি জানি কি জিনিস নিয়ে কি করতে হয়। এই আসিফ নজরুল ফোন করেছে যে আমার রেকর্ড আছে সব, ভাই ইলিয়াস ভাই আপনার কি অবস্থা, ভাই ইলিয়াস কি হয়েছে বলেন, হ্যাঁ কী চান বলেন। স্যার কিচ্ছু চাই না স্যার, খালি এই যে আপনি এই মোস্তফা ফারুকি টারুকি যে প্রথম আলোর মালটাল এগুলো নিয়ে আসেন, এগুলোর সরান স্যার, কিচ্ছু চাই না আপনাদের কাছে। এই যে অ্যাটর্নি জেনারেল বিশাল ভালো সম্পর্ক ছিল ভাই, হঠাৎ করে তারা মিলে এই দিলীপ আগারওয়ালের ছেড়ে দিল। আরে ভাই এটা রয়ের বিশাল মানে বিরাট সদস্য, এটা খুব গুরুত্বপূর্ণ সদস্য, তারা আপনারা ছেড়ে দিলেন। এই আসিফ নজরুল তার এই আগের যে জজ টজ যেগুলো ছিল, যেগুলো মানে বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনার সাথে যারা সম্পৃক্ত, খালেদা জিয়ার বিরুদ্ধে রায় দিয়েছে, তারেক রহমান সম্পর্কে বাজে কথা বলেছে, বিভিন্ন ইয়ের সাথে জড়িত, তাদেরকে সে এখনও পর্যন্ত জেলা দায়রা জজ টজ যেগুলো বানিয়ে রেখেছে, গুরুত্বপূর্ণ সব সিএমএম টিএমএম এগুলো পদগুলোতে তাদের বসিয়ে রাখা গেছে। তার পিএস সেটাও ছিল আপনার আগের এই এবিএম খায়রুল হকের পিএস, তাকে সে এনে পিএস বানিয়ে রেখেছে। তো অনেকের সাথেই ভাই খুব ভালো সম্পর্ক ছিল। এই যে এখন যাদের নিয়ে কথা, এই যে সালাউদ্দিনরা জিজ্ঞেস করেন যে সালাউদ্দিন ইন্ডিয়াতে থাকতে আমার সাথে ঘন্টার পর ঘন্টা এই সালাউদ্দিনের সাথে কথা হইতো, ইলিয়াস এইটা এইভাবে করতো, ভালো মনে করতাম। তো পরে দেখি যে ওমা এখানে এসে সে এর বিরুদ্ধে কোনো অভিযোগ করে না, তারপরে এসালম এগুলি এগুলি করলে ভাই আপনাদের সাথে আমরা মিলে থাকবো কেমনে? আমি যাদের সাথে করেছি, আমার সাথে আমি চাইলে তাদের সাথে বিশাল ভালো সম্পর্ক রেখে অনেক সুবিধা নিতে পারতাম। নেই এই দেশের জন্য নেই। এটা যদি আমার পাপ হয়ে থাকে, পাপ করেছি। যদি আমার মতো এরকম পাপী দেশে যদি নাকি না থাকে, যেদিন থাকবে না সেদিন দেশ মনে হয় ভালো থাকবে, কোনো সমস্যা নাই। আপনারা ভালো থাকেন ভাই। আপনাদের যারা আমারে নিয়ে যাদের ক্ষোভ আছে ভাই, আপনাদের সবার কাছে ভাই সরি ভাই। আপনারা এই আমারে নিয়ে সারাদিন গুতাগুতি করতে থাকেন, কোনো সমস্যা নাই। আমার কাজ ভাই ওইটা না, আপনারা আমার প্রতিদ্বন্দ্বী না। আমি যেই কাজ করি ওই কাজে যদি আপনি আমার প্রতিদ্বন্দ্বী হইতে আসেন, আমি আপনার ওয়েলকাম করবো যে হ্যাঁ করেন। 2টা বিডিআরে জামিন করান, 2টা আলেমরে জামিন করান, একটা পুলিশের একটা সৎ অফিসার তারে এই পানিশমেন্ট দিয়ে এক জায়গায় পাঠিয়েছে, আর একটা অসৎ অফিসার আছে এক জায়গায়, তারে এখান থেকে সরান, এই করেন না। আপনি আমার কাছের লোক থাকবেন। আপনি বিএনপির, আমি লোকেদের বিরুদ্ধে কথা বলি না, বিএনপির সব লোককে আমার বিরুদ্ধে, বিএনপির সব লোকের বিরুদ্ধে আমি কথা বলি। আমার মুখ থেকে এখন পর্যন্ত তারেক রহমানের নিয়ে কোনো বাজে কথা শুনেছেন? কেন বলি নাই? কারণ ভাই আমি বিএনপির তার বিরুদ্ধেই বলি। আমি মানে তারেক রহমানের চাইতে তো আমার সালাউদ্দিনের সাথে বেশি ভালো সম্পর্ক ছিল। আমি সালাউদ্দিনের সাথে যদি ভালো সম্পর্ক রাখতাম, আমি বিএনপিতে এমন কি আছে যেটা পাইতাম না? হ্যাঁ, তো সবই করতে পারতাম। তো রাখি নাই কেন? কারণ ইন্ডিয়া কানেকশন আছে এই জন্য। আমার টার্গেট ভাই একটাই, আমার এই বাংলাদেশে আমি পলিটিক্স করি আর আমি সাংবাদিকতা করি, আমার যেইটাই করি মনে করেন ইউটিউবার হই আর টিকটকার হই আর ফেসবুকার হই, যেইটাই হই ভাই, আমার রক্তের গ্রুপ ইন্ডিয়া নেগেটিভ। আমার এই ইন্ডিয়ার সাথে আমি কোনো আপোষ করতে পারবো না, সেটাই করছি, সেভাবেই চলছি। দোয়া করেন সবাই, আল্লাহ যেন
এই দেশটাকে ভারতের হাত থেকে বাঁচায়। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে আবারও সবশেষ বলে যায় একটা কথা, ভাই আপনাকে মানুষ এই বাংলাদেশে আরেক বাটপারকে মানুষ ভালোবাসা দিয়েছিল, শেখ মুজিবকে। ওই বাটপার 4 বছরে মানুষকে এমন জ্বালাইছে, মানুষ মিষ্টি খেয়েছে সে মারা যাওয়ার পরে। সো আপনারও মানুষ প্রচণ্ড ভালোবাসে, কিন্তু ভাই খালি কথা না, খালি সুন্দর করে কথা বলে দিয়ে আপনি সব কিছু ঠিক করে দিবেন। আপনি যাওয়ার পরের দিন কিন্তু আমরা সব কিছু হিসাব করব যে স্যার কি করে দিয়ে গেলেন। যদি আপনার কারণে, আপনার এই লোকগুলোর কারণে, চোর বাটপারদের কারণে যদি নাকি দেশটা বিপদে পড়ে, এটার জন্য বাংলাদেশের মানুষ আপনাকে ক্ষমা করবে না, আপনাকে সারা জীবনে এই গ্লানি সহ্য করতে হবে। আর যদি আসলেই ভালো কিছু একটা করে দিয়ে যান, কারা কত বিশাল ক্ষমতাশালী আমরা দেখতে চান, আপনার পিছনে থেকে মানুষ যুদ্ধ করার জন্য প্রস্তুত আছে। আপনি ডাক দিয়েন যে আমি এই করতে পারছি না, আপনি বলেন খালি। আপনি না বলে যদি নাকি আপনি নিজেই চোর বাটপারদেরকে সামনে বসায় রেখে তারপরে বলেন আপনি কিছু করতে পারেন না, এটা তো আমরা বিশ্বাস করব না। কারণ আপনি সরকারের থেকে আপনি চাঁদাবাজদের ধরেন না, বিএনপিতে যে কজন চাঁদাবাজ আছে তারেক রহমান লন্ডনে বসে তাদেরকে বহিষ্কার করতে পারে, তো আপনি দেশে থেকে পারেন না কেন? এই কাজগুলো আপনাকে করতে হবে ভাই। যদি না করেন তাইলে আমার মনে হয় এই বিপ্লবের যেই দায়ভার, যে ব্যর্থতার যে দায়ভার, রমরমা রাজনীতি রীতিমতো ভাটার টানের কবলে পড়েছে। জামাতি নেতাদের চেহারায় যে উজ্জ্বলতা ছিল, তারা যেভাবে লোকজনকে দেখলে করমর্দন করতেন, হাসি মুখে মানুষের সঙ্গে মোলাকাত করতেন, কোলাকুলি করতেন, অতি আদর করে আবার অনেকের গালে চুম্বন দিতেন, চুমা, সেই জিনিসগুলো গত কয়েকদিন ধরে বন্ধ আছে। জনাব তারেক রহমান সাহেবের যে বাংলাদেশে আগমন, এটি জামাতকে ভারী বেকায়দায় ফেলে দিয়েছে। অনেকে লক্ষ্য করছেন যে এই মুহূর্তে তারা নড়াচড়া করতে পারছে না, তারা কিছু ত্যাগ করতে চাচ্ছে, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে তারা সেই জিনিসগুলো ত্যাগ করতে পারছে না। যেমন ধরুন, আপনার পেটের মধ্যে মোচড় দিচ্ছে, কিসে মোচড় দিচ্ছে বুঝে নেন। এখন আপনি এরকম একটা জায়গার মধ্যে আছেন, যে জায়গাতে আপনি না বায়ু ত্যাগ করতে পারছেন, না অন্য কোনো কিছু ত্যাগ করতে পারছেন, কিন্তু আপনার খুব কষ্ট হচ্ছে। তো সেই কষ্ট আপনার চোখে মুখে যেভাবে ফুটে উঠবে, এটা আপনি কোনো গুরুত্বপূর্ণ জায়গাতে থাকেন, কোনো পবিত্র জায়গাতে থাকেন, কোনো জনসমাবেশে থাকেন, যেখানে আসলে আপনি এই জিনিসগুলো আপনার শরীরের যে অংশ, মানে আপনি ত্যাগ করতে ইচ্ছুক বা প্রয়োজন, আপনি সেটা পারছেন না পরিস্থিতির কারণে। লোকজন বলবে কি, শব্দ যদি হয়ে যায়, গন্ধ যদি ছড়িয়ে যায়, তাহলে কি হবে? তো এইরকম একটা পরিস্থিতিতে আপনি খুব কষ্ট করে চেপে আছেন, কিন্তু আপনার শরীর বাঁকা হয়ে যাচ্ছে, মুখ বাঁকা হয়ে যাচ্ছে, চোখ মুখ বাঁকা হয়ে যাচ্ছে। তো এরকম অনিচ্ছাকৃত অনেকগুলো বিষয়। এখন জামাত এই মুহূর্তে ধুমছে যে কথাগুলো বলতে চায় তারেক রহমান সাহেবের বিরুদ্ধে, জামাতের বট বাহিনী তারাও যে কথাগুলো এই মুহূর্তে বলতে চায়, প্রাণ খুলে গালি দিতে চায়। তারা শেখ হাসিনাকে যে ভাষায় গালাগাল করেছে, তারপর যে ভাষায় যারা স্বাধীনতার পক্ষের শক্তি রয়েছে, মুক্তিযোদ্ধা রয়েছেন, তাদেরকে যে ভাষায় তারা গালাগাল করেছে, তার চেয়ে জঘন্য এবং নিকৃষ্ট ভাষায় এখন তারা জনাব তারেক রহমান সাহেব এবং বিএনপির কিছু শীর্ষ নেতৃবৃন্দ যারা তারেক জিয়াপন্থী, তাদেরকে গালাগাল দিতে চাচ্ছে, কিন্তু এটা সম্ভব হচ্ছে না। এর কারণ হলো এখন সারা বাংলাদেশ তারেক রহমান সাহেবের যে জ্বরে, সেই জ্বরে আক্রান্ত। দেশের বড় বড় শিল্পপতি, বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, যারা সেই গত 14-15 মাস ধরে জামাতকে যাকে বলে হাদিয়া দিচ্ছে, জামাতের দাবিদারি করছে, অনেকে জামাতের যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে তাদের অফিসের চাকরি টাকরি দিয়ে রীতিমতো ধরে নিয়েছে যে জামাতই রাষ্ট্র চালাচ্ছে এবং আগামীতে জামাত রাষ্ট্র চালাবে। কিন্তু তারেক রহমান সাহেবের আগমন উপলক্ষে এই পুরো জিনিসটি এলোমেলো হয়ে গেছে, এবং এখন আর লোকজন কেউ জামাতকে চিনতে চাচ্ছে না, না চেনার ভান করছে। এটা খুবই অবমাননাকর। একটা সমাজে, একটা সংসারে বা একটা মাহফিলে
আপনি যখন একটা বড় চেয়ার নিয়ে বসে থাকেন এবং সব মানুষ যখন আপনাকে প্রিভিলেজ দিতে থাকে, এরপর হঠাৎ করে অন্য এক কুতুব এলেন, অন্য একজন মেহমান এলেন এবং তাকে সবাই মেহমান আজিম মানে প্রধান মেহমান হিসেবে বরণ করে নিল। আপনার অবস্থা কী হবে একটু বোঝার চেষ্টা করুন। তো এই গত 14 মাসে বাংলাদেশ পুরো রীতিমতো জামাতময় ছিল। জামাতের বাইরে রাজনীতি নেই, জামাতের নেতাদের বাইরে কোনো নেতা নেই, জামাতের যে আমির তার উপরে বাংলাদেশে কোনো সুপ্রিম লিডার নেই। তিনি যা বলেন তাই খবর, তিনি যেখানে যান সেদিকে ক্যামেরা যায়, তিনি হাসলে বাংলাদেশ হাসে, তিনি কাঁদলে বাংলাদেশ কাঁদেন, তার যা ইচ্ছা তাই তিনি করেন, জাস্ট লাইক মানে একজন কি বলবো আমিরুল মুমিনিনের মতো। কিন্তু যেই মুহূর্তে 25 তারিখে ডিসেম্বর মাসের 25 তারিখে তারেক রহমান সাহেব আসলেন, সারা দেশের মানুষ তারেক রহমান সাহেবকে নিয়ে, তার স্ত্রী, তার কন্যাকে নিয়ে, এমনকি তার বিড়ালটাকে নিয়ে মানুষের যে আগ্রহ, যেভাবে মানুষ তারেক রহমান সাহেব, তার পরিবার, তার মা, তার বিড়াল সব কিছু নিয়ে যে খুশিতে তারা যে টকবক করছে, এটা সব মানুষ সহ্য করলো। জামাতের পক্ষে আসলে এই জিনিসটি সহ্য করা খুবই কঠিন একটা বিষয়। ফলে জামাতের কিন্তু মন খারাপ। আমি কয়েকজন নেতাকে দেখলাম, তারা যেভাবে কথা বলেন সচরাচর গত 14 মাসে, তাদের যে ধরনের ড্রেস কোড থাকে, তাদের চেহারায় যে ধরনের একটা দ্যুতি থাকে, প্রায় সব কিছুই ফ্যাকাশে বিবর্ণ হয়ে গেছে। তারা তারেক রহমান সাহেবকে স্বাগত জানাতে চাচ্ছে, কিন্তু সেই অন্তর থেকে স্বাগত জানানোটা হচ্ছে না। যে আমাদের আমির স্বয়ং একটি যাকে বলে ছোট্ট একটি স্ট্যাটাস দিয়েছেন, জনাব তারেক রহমান সাহেবকে সপরিবারে সুস্বাগতম জানিয়েছেন। এখন এই যে সপরিবারে সুস্বাগতম, এটি নিয়ে প্রথমে বানানে ভুল হয়েছে। তো বানান যখন তিনি 3 বার করে ঠিক করলেন, ছোট্ট একটি শব্দ, সবাই বলার চেষ্টা করলো ছি ছি ছি, এত বড় একটি রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের আবার যিনি আমির, একটা স্ট্যাটাস তিনি বাংলায় লিখতে পারেন না, তাও ভুল হয়। পরে যখন তিনি সেই শব্দগত যে বানান ত্রুটি, সেই ত্রুটি দূর করলেন বটে, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে যে শব্দটি প্রয়োগ করা হয়েছে সেই শব্দটিও বাংলা ব্যাকরণ অনুযায়ী যথাযথ হয়নি, যেমন সপরিবারে। তো সপরিবারে এই শব্দটি সঠিক নয়, বা সুস্বাগতম এই শব্দটি সঠিক নয়, স্বাগতমই যথেষ্ট। এখানে সুশব্দটি যুক্ত করা হলে মানে দ্বৈত, এখানে দ্বৈত ইতিবাচক শব্দ হয়ে যায়। তো এই বিষয়গুলি নিয়ে খুব আলাপ আলোচনা হচ্ছে। কেউ হয়তো মস্করা করে বলছেন যে জামাতের আমিরের উচিত ছিল আরবিতে একটি যাকে বলা স্ট্যাটাস দিতে। তিনি যদি আহলান শাহলান বা আহলান ওয়া শাহলান ইয়া তারেক রহমান, দেখেন কত সুন্দর হতো না? আহলান ওয়া শাহলান ইয়া তারেক রহমান ওয়া জুবাইদা রহমান ওয়া জাইমা রহমান, কত সুন্দর হতো না? এখন এই যে এই ওয়া শব্দের অর্থ এবং, মানে জনাব তারেক রহমান সাহেব এবং জুবাইদুর রহমান সাহেব এবং যাকে বলা হয় জাইমা রহমান সাহেবা, তাদেরকে যাকে বলা হয় বাংলাদেশের স্বাগতম জানালাম। এখানে হয়তো আপনারা বলতে পারেন যে তারেক রহমান সাহেবকে সাহেব বললেন, জুবাইদা রহমানকে সাহেব বললেন, আর জাইমা রহমানকে কেন সাহেবা বললেন? এটার অর্থ জামাত বলতে পারতো যে যেহেতু তারেক রহমান সাহেবের অবর্তমানে জুবাইদুর রহমানকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী মনে করা হয়, কাজেই এখানে জুবাইদুর রহমান ব্যক্তি, তাকে স্যার সম্বোধন করতে হবে, এবং তার যে উপাধি সেটাও হবে চেয়ারপারসন, নট চেয়ার ওম্যান। তো এই জন্য আসলে তাকে সাহেবের সদর এই হিসাবে আমরা আখ্যায়িত করেছি। আর দ্বিতীয়ত আরবিতে তারা যদি বলতেন, মনে আমাদের দেশের লোক আরবিতে একটা গালি দিলেও মনে করে যে প্রশংসা করা হলো। তো সেই কাজটি তারা না করে বাংলাতে করার কারণে এই ধরনের ট্রল হচ্ছে। এখন যে বাস্তব সমস্যা বাংলাদেশে, তারেক রহমান সাহেব যেখানে যাচ্ছেন হাজার হাজার মানুষের ঢল তৈরি হচ্ছে। তিনি শহীদ মিনারে যাচ্ছেন, না শহীদ মিনার না, তিনি জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন, তার পিতার কবর জিয়ারত করতে যাচ্ছেন, তারপরে হাদির কবর ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে তিনি জিয়ারত করতে যাচ্ছেন। এই বিষয়গুলো যাই যাচ্ছেন, মিডিয়াগুলো এতটা অকৃতজ্ঞর মতো আচরণ করছে, যারা গত 14 মাস ধরে জামাতি হেফাজতে তারা মূলত বেঁচে আছে। অনেকগুলো মিডিয়া যেগুলো মূলত আওয়ামী লীগের কর্তৃত্ব ছিল। তো যদি জামাত না থাকতো, এদেরকে সেই যারা
যাকে বলা হয় সমন্বয়ক, কিংবা যারা এই নতুন বিপ্লব, যেটাকে লাল বিপ্লব বলা হয়, তো সেই নতুন বিপ্লবের যারা অধিকর্তা, এমনকি যারা বিএনপির হর্তাকর্তা, তারা জামাত না হলে অনেক মিডিয়া হাউসকে তছনছ করে দিত। প্রথম আলো, ডেইলি স্টার কী হয়েছে, তার চেয়ে বেশি তছনছ করা হতো। তো যে জামাত তাদেরকে এই গত 14-15 মাস ধরে বাঁচিয়ে রেখেছে, এই মিডিয়াগুলো তাদের ভোল পাল্টাতে, চোখ পাল্টাতে একটা মিনিটের সময় নেয়নি। তারেক রহমান আসছে, খবর দিবেন বা সেটা প্রচার করলে হয়, কিন্তু সেটা কন্টিনিউয়াসলি লাইভ করতে হবে, দেখাতে হবে, সেটা নিয়ে সকাল বিকাল তিনি কি খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, বাসার গেটের সামনে কারা দাঁড়ানো, তার পিছনে কে, সামনে কে, এই জিনিসগুলো মিডিয়াতে যেভাবে আসছে, এটা জামাতের সহ্য হচ্ছে না। জামাত মূল ব্যাপার হলো যে আমাদের তো অনেক কিছু আছে, আমাদের সেই ইতিহাস আছে, সাহিত্য আছে, সংস্কৃতি আছে, ইমান আছে, একিন আছে, দাড়ি আছে, টুপি আছে, পাজামা আছে, আরও কত কিছু আছে। তো সেইগুলো নিয়ে তো তাদের কোনো মাথা ব্যথা নাই। আমরাও তো বিড়াল পুষি, আমাদের অনেকের বাসায় বিড়াল আছে, কিন্তু আমাদের সেই বিড়াল নিয়ে কেন লোকজন আধিক্যতা দেখায় না? আমাদের অনেকের মেয়ে বিড়াল পোষে, ছেলে বিড়াল পোষে, তো সেগুলো নিয়ে কেন লোকজন খবরাখবর রাখে না? তা না রেখে তারেক রহমান সাহেবের মেয়ের বিড়াল, সেটিকে নিয়ে কেন এই আধিক্যতা করা হচ্ছে? তো এই পুরো বিষয়গুলো নিয়ে জামাতের মন খারাপ হবে, ঈর্ষা হবে, এটা স্বাভাবিক। এগুলো গেল ট্রলের কথা। এবার সিরিয়াসলি কিছু কথা বলি। সেটা হলো জামাত গত কয়েক মাস যাবৎ যে রাজনীতির হিসাব করে এগুচ্ছে, সেখানে তাদের যে সকল প্রোডাক্ট, বাই প্রোডাক্ট, তাদের প্রকাশ্য সংগঠন, গুপ্ত সংগঠন, তাদের প্রক্সি সংগঠন, সব মিলে প্রায় 1.5 ডজন, মানে 18টি মতো সংগঠন গোপন এবং প্রকাশ্যে গত 14-15 মাস ধরে বাংলার মানুষকে কনফিউজড করে রেখেছে। তারা নিজেরা কখনো দ্বন্দ্ব করে, সংঘাত করে, তারা কখনো বিএনপির পেছনে লাগে, কখনো আওয়ামী লীগের পেছনে লাগে, কখনো ডক্টর ইউনূসের পেছনে লাগে, কখনো এমনকি জামাতের পেছনে লাগে। কিন্তু আসলে এই গ্রুপগুলো সবই হলো প্রক্সি গ্রুপ। তো এই প্রক্সি গ্রুপ নিয়ে জামাত যেটা চিন্তা করেছিল যে আরও কিছুদিন সময় পেলে অনায়াসে তারা নির্বাচনটাকে পিছিয়ে দিতে পারবে। তারেক রহমান সাহেবের অবর্তমানে যেভাবে বিএনপিকে স্কুইজ করা যায়, মুচড়ানো যায়, দমড়ানো যায়, এবং বিএনপির লোকদেরকে যেভাবে ভয় দেখানো যায়, এবং যেভাবে বিএনপির নেতাকর্মীদেরকে অপমান করা যায়, এবং বিএনপির মির্জা ফখরুল সাহেব, সালাউদ্দিন সাহেবের মতো মানুষ যেভাবে জামাতের নেতাকর্মী দ্বারা বিভিন্ন জায়গাতে অপমানিত হয়েছেন, ধর ভুয়া ভুয়া বলে যেভাবে শব্দ তোলা হয়েছে, এবং বেশ কয়েকটি জায়গাতে তো মির্জা আব্বাস, সালাউদ্দিন সাহেব রীতিমতো শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার মতো অবস্থায় পৌঁছে গিয়েছিলেন জামাত শিবিরের লোকজনের হাতে। তো এই দৃশ্য আমরা দেখেছি। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অফিস, সেই অফিসে গিয়েও জামাতের লোকজন যেভাবে তারা তোয়াজ তদবির পেয়েছেন, ঠিক উল্টো হয়েছে বিএনপির ক্ষেত্রে। বিএনপির যারা নেতৃবৃন্দ গিয়েছেন তাদেরকে গলায় মালা পরে, তারপর শেষে প্রোটোকল মেনটেন করে যেতে হয়েছে। অনেক ক্ষেত্রে তাদেরকে বসিয়ে রাখা হয়েছে, অনেক ক্ষেত্রে তারা যখন সাক্ষাৎ করতে চেয়েছে তখন তাদেরকে সাক্ষাৎ করতে দেওয়া হয় না, ইত্যাদি নানা রকম সমস্যার কারণে জামাত সবসময় নিজেদের মধ্যে একটা, যাকে বলা, আত্মতৃপ্তি কাজ করতো যে আমরা সরকার পরিচালনা করছি এবং আমরা বিএনপির লোকদেরকে যখন ইচ্ছা তখন বলছি চলে যাও, তারা চলে যাচ্ছে, আবার যখন ইচ্ছা তখন ডাকছি, আমরা ইচ্ছা মতো বিএনপির নেতাদের সঙ্গে দেখা করতে পারছি, তাদেরকে ডাকতে পারছি, আবার প্রয়োজন অনুযায়ী তাদেরকে দূরে সরিয়ে তাদের বিরুদ্ধে নানা রকম কথাবার্তা বলতে পারছি। হয়রাজ বিএনপির যারা লোকজন আছে তারা আমাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছেন না। এই যে একটা ন্যারেটিভ তৈরি হয়েছিল, সেই ন্যারেটিভটা রীতিমতো মুখ থুবড়ে পড়েছে জনাব তারেক রহমান সাহেবের বাংলাদেশে আসার পর। এখন নির্বাচনের মাঠে জামাত একাকী হয়ে গেছে। তারা যে সমস্ত লোকজনকে রেখেছিল একদম শতভাগ যে তাদের সাথে থাকবে, হেফাজত থাকবে, চরমোনাই থাকবে, তারপর নুরুল হক নুরুর গণ অধিকার পরিষদ থাকবে, আরও অনেক ছোট ছোট রাজনৈতিক দলের সঙ্গে তাদের কথাবার্তা হয়েছিল। তো সেক্ষেত্রে দেখা গেল যে এই মুহূর্তে একমাত্র এবি পার্টি আর যাকে বলা হয় এনসিপি, এই দুটো রাজনৈতিক দল ছাড়া সবার সঙ্গে জামাতের টানাপোড়েন, এবং প্রায় বেশিরভাগ লোক জামাত ছেড়ে তারা বিএনপিতে চলে গেছে, গণ অধিকার পরিষদ চলে গেছে। এর মধ্যে নুরুল হক নুরু স্বতন্ত্র নির্বাচন, মানে তার দলের পক্ষ হয়ে করবে না বিএনপিতে যোগদান করে পার্টি বিলুপ্ত করবে, এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু ইতিমধ্যে তার যে সাধারণ সম্পাদক কিন্তু তিনি গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন। আর এই খবর শোনার আগেই নুরুল হক নুরু তার সাধারণ সম্পাদককে
তিনি যাকে বলা হয় তিনি সেই বহিষ্কার করেছেন। অন্যদিকে এলডিপি কর্নেল অলি, একসময় কর্নেল অলির সঙ্গে জামাতের দাকুমরা সম্পর্ক ছিল, বিশেষ করে সাতকানিয়া লোহাগড়া নির্বাচনকে কেন্দ্র করে ওই এলাকাতে জামাতের একটা আধিপত্য রয়েছে এবং জামাতের সঙ্গে যখন বিএনপির খুব দহরম মহরম সম্পর্ক, তখন এই অভিযোগ তুলে যে এটি মুক্তিযোদ্ধার দল এবং সেখানে স্বাধীনতা বিরোধীদের এইভাবে আশ্রয় হতে পারে না। তারপর তারেক রহমান সাহেবকে, বেগম জিয়াকে গালাগাল করে কর্নেল অলি সেখান থেকে বের হয়ে গেলেন। তো এর মধ্যে তিনি বেশ কয়েকবার আবার বিএনপির সাথে হৃদ্যতা করার চেষ্টা করেছেন, বিএনপিও তাকে কাছে ডেকে নিয়েছে প্রয়োজনে, কিন্তু এইবার যাকে বলা হয় বিএনপি আর তাকে কাছে নেয়নি। কারণ একটাই, যে জামাতের সঙ্গে তার আবার দহরম মহরম সম্পর্ক শুরু হয়েছে, যেটি আগে ছিল দাকুমরা, আর এখন যাকে বলা হয় তিনি জামাতের রাইট হ্যান্ড, অথবা জামাত তার রাইট হ্যান্ড। তিনি জামাতের ভাষায় কথা বলছেন, যার কারণে কি হলো, এলডিপিকে 3 দফায় ভাঙা হলো বিএনপির কর্তৃত্বে। প্রথমে একবার ভাঙা হয়েছিল, তারপরে আবার ভাঙা হলো, সাদত হোসেন সেলিমকে দিয়ে আলাদা এলডিপি করা হলো, আর এইবার নির্বাচনকে কেন্দ্র করে দেখা গেল যে এলডিপির যিনি সাধারণ সম্পাদক রেদওয়ান আহমেদ, তো সাবেক এমপি মন্ত্রী, তাকে বিএনপিতে নিয়ে নেওয়া হলো এবং নমিনেশন দিয়ে দেওয়া হলো। ফলে কর্নেল অলি সম্পূর্ণ একা। তো এই যে যা কিছু হচ্ছে, মানে জামাতের যে সকল প্রক্সি যে গ্রুপগুলো ছিল, সেই প্রক্সি গ্রুপগুলোকে মোটামুটি বিএনপি নিষ্ক্রিয় করে দিয়েছে তারেক রহমান সাহেব আসার আগেই। আর তারেক রহমান সাহেব আসার পর জামাত, তার প্রক্সি গ্রুপ ইত্যাদি নিয়ে আলোচনাই হচ্ছে না, কেবলই মাত্র বিএনপি নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। তো এই মিলিয়ে কি হচ্ছে, একে তো জামাতের মন খারাপের পরে কদিন পরে শরীর খারাপ করবে, আর শরীর খারাপ করলে তারা নির্বাচন কিভাবে করবেন আমি বলতে পারি না। তবে তাদের যে রাজনীতির হিসাবগুলো ছিল, সব হিসাব ইতিমধ্যে ওলটপালট হয়ে গেছে। নতুন করে তাদেরকে হিসাব করতে হবে আবার, এবং শুরু করতে হবে নতুন করে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম।